ওয়েলকাম সবাইকে এই লেকচারে। তো এই টপিক এসে আমরা নতুন একটা ডিভাইস শিখতে যাচ্ছি, যেটা নাম হচ্ছে মসফেট। তো আমরা এই মসফেট আমরা দেখব সামনে যে মসফেট আসলে বেশ ইউজফুল এবং বেশ ইম্পর্টেন্ট একটা ডিভাইস, যেটা কারেন্টলি মোস্ট ওয়াইডলি ইউজড ইলেকট্রনিক ডিভাইসেস, যেটার উপর বেস করে আমাদের যে ইন্টিগ্রেটেড সার্কিট, যে ব্লকগুলো আছে বা আইসি, আমরা র্যাম রম প্রসেসর যা কিছু ইউজ করি সবকিছু আসলে এখন এই মসফেট বেসডই হয় আর কি। তো দ্যাটস ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস, এবং এই ডিভাইস সম্পর্কে বোঝার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য আমরা এর আগে যা যা শিখে এসেছি সেই নলেজ গুলো আসলে আমাদের লাগবে। যেমন আমরা ডায়োড শেষ করে এসেছি, ডায়োডের ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স দেখে এসেছি, সেটার কিছু ফিজিক্স দেখেছি, এরপর ডায়োড দিয়ে ম্যাথও করে এসেছি। তো সেই সব নলেজও আমাদের এই ডিভাইসটা বুঝতে দরকার হবে। তো হোপফুলি আপনাদের সেগুলো আহ, জানা আছে, বোঝা আছে। আমি সেখান থেকে প্রায় সময় রেফারেন্স টানবো। তো এখন প্রথমত এই টপিকের উপর, এটা তো প্রথম ভিডিও, তো আমাদের একটু টপিক আউটলাইনটা একটু দেখে নিই যে আমরা কি কি জিনিস কাভার করব, হ্যাঁ, এই ভিডিও প্লাস সামনের ভিডিওগুলোতে। তো নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই মসফেটের আজকে ডিভাইস স্ট্রাকচার, আমরা ডিভাইস স্ট্রাকচার এন্ড আমরা হচ্ছে আজকে ফর্মুলেট করব এটার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। হ্যাঁ, আলটিমেটলি তো আমরা এটা দিয়ে কোনো সার্কিট ডিজাইন করব। তো সার্কিট ডিজাইন করার জন্য আমাদের সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কোনো নতুন একটা আননোন ডিভাইসের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা জানা। যদি সেটা জানি, মানে হোয়াট এভার হ্যাপেন্স ইনসাইড দ্য ডিভাইস, আমরা যদি তার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক বা আইভি ক্যারেক্টারিস্টিক জানি, অর্থাৎ সে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে বিহেভ করবে ইন ইলেকট্রিক্যাল সার্কিটস, তাহলেই কিন্তু আমরা সেটা দিয়ে ডিজাইন করতে পারবো উইদাউট ইভেন নোয়িং ইন ডিটেল যে ডিভাইস ফিজিক্সটা কেমন হয়। হ্যাঁ, তারপরে আমরা ডিভাইস স্ট্রাকচার থেকে শুরু করব, এবং আইভি ক্যারেক্টারিস্টিক্স এর একটা কোয়ালিটেটিভ ডিসকাশন হচ্ছে আমরা করব আজকে। তো এটা হচ্ছে এই ভিডিওটা আর কি। আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা কভার করব। তো নেক্সট যে টপিক বা নেক্সট যে লেকচার গুলোতে আমরা যে টপিকগুলো আসবে, এগুলো হচ্ছে এরপর আমরা এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটাকে অ্যানালাইসিস করব, এন্ড আমরা বিভিন্ন সার্কিট মডেলস হচ্ছে দেখব। তো সার্কিট মডেলস মিনস আপনার ডায়োডেও দেখে এসেছেন যে ডায়োডের বিভিন্ন মডেল আমরা ইউজ করি। এক্সাক্ট মডেল, এরপর এক্সাক্ট অর এক্সপোনেনশিয়াল মডেল, তারপর কিছু পিস ওয়াইজ লিনিয়ার মডেল আছে যে সিভিডি প্লাস আর মডেল, সেটার একটা সিম্পলিফাইড ভার্সন সিভিডি মডেল। আবার এই দুইটারই আরো সিম্পলিফাইড ভার্সন হচ্ছে আইডিয়াল ডায়োড মডেল। সো সার্কিটে এটাকে কিভাবে মডেল করব, আহ, সেগুলো আমরা হচ্ছে জানবো। অর্থাৎ সার্কিট অ্যানালাইসিস করার সময় এই ডিভাইসকে কি দিয়ে রিপ্লেস করা যায়, কতটুকু রেজাল্ট আমরা পাবো সেক্ষেত্রে, এগুলো আমরা দেখব। এবং ফাইনালি আমরা দেখব হচ্ছে আহ মসফেট মসফেটের বিভিন্ন সার্কিট দেখব। আহ আমরা ডিসি সার্কিট কভার করব। হ্যাঁ, তাহলে মসফেটের বিভিন্ন সার্কিট আমরা দেখবো। সো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং সেশন আর কি। হ্যাঁ, আমরা সার্কিট মডেল গুলো যদি একবার জেনে যাই, তাহলে আসলে ভেরিয়াস প্রবলেমস আমরা এই মসফেটের উপর সলভ করতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের টপিক আউটলাইন। তো আমরা প্রথম ভিডিওতে এই এটা দিয়ে শুরু করব। এখন প্রথম ভিডিও, একদম মসফেটের ডিভাইস স্ট্রাকচার শুরু করার আগে আমাদের একটা জিনিস একটু বোঝা দরকার। আহ, আমি বলছি যে এই ধরনের একটা ডিভাইস ডিজাইন করার নেসেসিটি আসলে কি ছিল। তো এই প্রশ্নটা আহ, আমি যে কোনো টপিক শুরুর আগে আসলে এটার মোটিভেশনটা ডিসকাস করে নিই, যাতে আহ, এই কোয়েশ্চেনটা কিছুটা কাভার হয় যে এটা আমরা কেন ইউজ করবো বা আলটিমেটলি এটা দিয়ে কি করা যাবে।
হয়তো আলটিমেটলি এটা দিয়ে কি কি কাজ করা যাবে সেটা অনেক সময় আমরা সেটা না জানা পর্যন্ত বলতে পারি না, বাট একটা ওভারঅল ভিউ আমরা এখান থেকে নিতে পারি যে এই ডিভাইসটা নেসেসিটি কি ছিল, কি কারণে, কি আহ, দরকারে, কোন প্রবলেম সলভ করতে গিয়ে এই ধরনের একটা ডিভাইস হচ্ছে আমাদের বানাতে হয়েছে, বা তখন যারা এই ডিভাইসটা ইনভেন্ট করেছেন তাদের বানাতে হয়েছে। তো মসফেট মোটামুটি 1970s এর দিকে আসে। তো 1970s-এ মসফেটটা অ্যাভেলেবল হয়। তো এখন আমরা ইভেন জানি না, মসফেট এখনো জানি না যে মসফেট মানে কি, আহ, কেন নামটা এমন, এবং এটার ভিতরে কি থাকে, কিভাবে থাকে। বাট আমরা মোটামুটি তার আগে, এটা জানার আগে আমরা একটু দেখি যে মানুষ এটা ডেভেলপ করে কিভাবে। হ্যাঁ, ব্রিফলি আমরা দেখব। তো এখন নেসেসিটি হচ্ছে যে যে এইমটা ছিল, তো মানুষের, হ্যাঁ এটা আমি হচ্ছে একদম ফার্স্ট ক্লাসেও এক্সপ্লেন করি, কিছুটা এটা নিয়ে ডিসকাস করি। তো মানুষের যে তখনকার এইম ছিল যে টু ডিজাইন, একটা কম্পিউটেশনাল হার্ডওয়্যার বানানো, এটা ছিল হচ্ছে মানুষের এইম। এটা নিয়ে মানুষ চিন্তা করতে থাকে। এখন এই কম্পিউটেশনাল হার্ডওয়্যার আসলে কি? কম্পিউটেশনাল হার্ডওয়্যার হচ্ছে জাস্ট এমন একটা ডিভাইস আমরা বানাতে পারি কিনা যেটা, এমন একটা মেশিন আমরা বানাতে পারি কিনা যেটা আমাদের জন্য ম্যাথস করে দিবে। সো এই কম্পিউটেশনাল হার্ডওয়্যার হচ্ছে যে একটা মেশিন দ্যাট ক্যান, যেটা ম্যাথ করতে পারে, এমন একটা মেশিন আমরা বানাতে পারি কিনা। তো এই মেশিন বানানোর জন্য তখন মানুষ দেখলো যে আসলে ম্যাথ করানোর জন্য আমাদের ততদিনে হচ্ছে বাইনারি সিস্টেম ডেভেলপ হয়ে গেছে, কারণ বুলিয়ান যে অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা অ্যাকচুয়ালি 1905-এর দিকে চলে আসে। হ্যাঁ, অর্থাৎ এই আমরা যেটা বলি যে বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে হচ্ছে চলে আসে। তো যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার ধারণা মানুষের ছিল, তো মানুষ জানতো কিভাবে বাইনারিতে আসলে যোগ বিয়োগ করতে হয় বা বাইনারিতে অপারেশন গুলো করতে হয়। তার মানে আমরা একটা মেশিন বানাতে চাচ্ছি যেটা বাইনারিতে করুক, সমস্যা নেই, বাট আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এখন তখন মানুষ চিন্তা করলো যে এডিশনটা আসলে কিভাবে করা যায়। তো আমাদের একদম ফার্স্ট যে অপারেশন এডিশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা কিভাবে করা যায়। তো আমরা কিন্তু এই জিনিসটা জানি যে এডিশন করার জন্য, আমরা এডিশন বাইনারিতে তো কিভাবে আমরা এগুলো বুঝি, তাই না? যে 10, ফর এক্সাম্পল 10, হ্যাঁ, তাহলে আমরা এডিশন করার কারণে আমরা এখানে 1 আসে, তারপর ধরেন 1 1 অ্যাড করলে এখানে 0 আসে, আর এখানে একটা ক্যারি থাকে 1। হ্যাঁ, এই জিনিসটা বলছি কারণ এটা আমাদের একটু পরেই লাগবে। সো এটাকে আমরা বলি হচ্ছে ক্যারি, যে হাতে কত আছে, হাতে 1 আছে, এরপর এটা যোগ হয়ে যায়, এখানে 1 1 আবার 0 হয়, সাম, আবার এখানে একটা ক্যারি হচ্ছে আসে। ঠিক আছে? তো সেই ক্যারিটা হয়তো এখানে বসে যাবে। তো এরকম মানুষের এই ধারণাগুলো ছিল। এখন কথা হচ্ছে মেশিনকে দিয়ে এই জিনিসটা কিভাবে করানো যায়। এবং আহ, তো আরো যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আছে, যে অ্যাডিশন তো বুঝলাম, বাট সাবট্রাকশন আছে। সো আমাদের নেক্সট যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা, সাবট্রাকশন। তো এখন অ্যাডিশন করতে হবে, আবার সাবট্রাকশনে দেখা যাচ্ছে যে সাবট্রাকশন মিনস আসলে অ্যাডিশন। আমরা যদি টুস কমপ্লিমেন্ট নিয়ে তারপর হচ্ছে অ্যাড করে দিই, সেটা অ্যাকচুয়ালি সাবট্রাকশন হয়ে যায়। অর্থাৎ একটা নাম্বারের টুস কমপ্লিমেন্ট মানে কি, প্রত্যেকটা সংখ্যাকে ইনভার্ট করতে হবে। যেমন এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট নিই, তাহলে কি হবে, প্রত্যেকটা নাম্বারকে আমাদের ইনভার্ট করতে হবে এবং সেটার সাথে 1 অ্যাড করতে হবে। তো এটা তখন একটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে, দিস ইজ এ নেগেটিভ অফ দ্যাট নাম্বার, এবং এটার সাথে আমরা পরের নাম্বারটা হচ্ছে যোগ করে দিতে পারবো। ঠিক আছে? তো এখানে একটা যোগফল হচ্ছে আমাদের আসবে।
তার মানে এডিশন করতে পারলে আমরা আসলে সাবট্রাকশন করতে পারবো। হোয়াট অ্যাবাউট মাল্টিপ্লিকেশন? মাল্টিপ্লিকেশন কিভাবে করা যায়? সো মাল্টিপ্লিকেশন আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে মাল্টিপ্লিকেশন ইজ অ্যাকচুয়ালি মাল্টিপল টাইমস অ্যাডিশন। তো আমরা মাল্টিপ্লিকেশনও করতে পারবো যদি আমরা অ্যাডিশন করতে পারি। এখন নেক্সট লাস্ট অপারেশন, হোয়াট অ্যাবাউট ডিভিশন? আমরা ডিভিশন কিভাবে করব? তো ডিভিশন অ্যাকচুয়ালি, কিন্তু মাল্টিপল টাইমস সাবট্রাকশন। কিভাবে? সেটা হচ্ছে ধরেন আপনি 5কে 2 দিয়ে ভাগ করবেন। সো ভাগফলটা 2 হবে। এটা আহ, ভাগফলটা তো 2 বলি আমরা। সো এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখতে পারি, হাউ মেনি টাইমস। হ্যাঁ, আমরা আহ, 5কে 2 দিয়ে ভাগ করা মানে আসলে 5 থেকে 2 কতবার বিয়োগ করা যায় সেটাই হচ্ছে ভাগফল। হ্যাঁ, তার মানে এটা সাবট্রাকশন দিয়ে ডিভিশনটা করা যাবে। সো আমরা যদি এডিশনটা পারি তাহলে সবগুলো পারবো, জাস্ট এডিশনটা আমাদেরকে করতে হবে। তো এখন এডিশন করার জন্য এরপর মানুষ চিন্তা করলো যে এডিশন আসলে কিভাবে করা যায়। এই যে 101 লিখছি, 1 1 যোগ করলে সাম হয় 0, একটা ক্যারি থাকে, এই জিনিসগুলো আসলে ইভালুয়েট করতে হয় কিভাবে। তো তখন যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার ধারণা ছিল, তো তখন মানুষ এটা ফিগার আউট করতে পারলো যে সাম হয় আসলে দুইটা বিটের, ধরেন এ একটা বিট, বি একটা বিট, এই দুইটা বিটের সাম হবে এই দুইটা বিটকে এক্সোর করলে। এক্সোর করলে হচ্ছে সবসময় এটা সামের সমান হয়। আবার ক্যারিটা হিসাব করে এভাবে যে আমাদের কোন একটা স্টেজের ক্যারি যদি থাকে, অর্থাৎ ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেপ, তো এটা আমি সি ইন বলছি নর্মালি। তাহলে সি ইন এর সাথে আমরা যদি এটা, বা আমি একটু ভেঙে লিখি, তো এরকম। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে সি ইন প্লাস সি ইন পি প্লাস এবি। হ্যাঁ, এভাবেও ক্যারিটাকে রিপ্রেজেন্ট করা যায়। আর সি ইনটাকে যদি আমরা সামের মধ্যে নিতে চাই তাহলে এখানে আরেকটা অ্যাড হয়ে যায় আর কি, যদি আগে থেকে কোনো সি ইন থাকে। তো এখন আমাদের তাহলে এখন মানুষ থিওরিটিক্যালি ফর্মুলাগুলো ডিরাইভ করতে শিখলো, বাট হাউ টু ইমপ্লিমেন্ট দিস প্র্যাকটিক্যালি? আমরা একটা সার্কিট বানাতে হবে যেটা এই অপারেশন গুলো করতে পারবে। তো এটার জন্য আমাদের দরকার হচ্ছে লজিক গেটস। যে আমাদের লজিক গেট লাগবে যেগুলো দিয়ে আসলে এই অপারেশন গুলা করা যাবে। এখন কি কি অপারেশন করতে হবে? ধরেন আমাদের এখানে সাম করার জন্য আমাদেরকে এক্সোর করতে হবে। সো এক্সোর করার জন্য আমাদের অ্যাকচুয়ালি লাগবে, এক্সোর করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যান্ড গেট লাগবে, আবার অর গেট লাগবে, আবার নট গেট লাগবে। এগুলো হচ্ছে আমাদের লাগবে এক্সোর করার জন্য। আবার এখানে ক্যারি বের করার জন্য এখানে অ্যান্ড গেট লাগবে, অর গেট লাগবে। ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের এই অ্যান্ড, অর, নট, এই গেটগুলো লাগবে। এখন সোফার আমরা কি শিখেছি? আমরা দেখেছি যে এই অ্যান্ড অর লজিক দুইটা ডায়োড দিয়ে করা যায়। তো ডায়োড লজিক দিয়ে এটা করা যায়, বাট ডায়োড দিয়ে অ্যাকচুয়ালি লজিককে ইমপ্লিমেন্ট খুবই কম করা হয়। হ্যাঁ, ডায়োড লজিক অলমোস্ট ইউজ হয় না। সো কারণ এটার কিছু প্রবলেম আছে ডায়োড লজিকে। তো এই প্রবলেমগুলা আপনারা পাবেন হচ্ছে 350 কোর্সে গিয়ে। 350 কোর্সে গিয়ে দেখবেন যে ডায়োড লজিকের কি কি সমস্যা সেগুলোর একদম ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসও
আপনারা পাবেন যে কি কারণে এই ডায়োড লজিক ইউজ করা হয় না। আর তাছাড়া একটা তো প্রবলেম আমরা বুঝতেই পারছি যে ডায়োড লজিক দিয়ে আমরা এই নট অপারেশনটা করতে পারবো না। ঠিক আছে, ডায়োড লজিক দিয়ে নট অপারেশন অ্যাকচুয়ালি করা যায় না। তো এটা ডিটেলে আমি চাচ্ছি না, যেহেতু আমাদের এই লেকচারটা সেদিকে ফোকাস না, আমরা তাড়াতাড়ি এখান থেকে সামনে আগাতে চাই। তো এখন তাহলে আমাদের এমন একটা ডিভাইস লাগবে যেটা দিয়ে নট অপারেশনও করা যাবে এবং আহ, বাকি অপারেশন গুলাও আসলে আমরা করতে পারবো। সো আমাদের একটা বেটার ডিভাইস লাগবে, যেহেতু ডায়োড লজিক দিয়ে নট করা যায় না একটা সমস্যা, এবং ডায়োড লজিক ভালো কোনো লজিক গেট না, এখানে কিছু প্রবলেম হচ্ছে আছে। তো এখন এই অ্যান্ড অর নট এই জিনিসগুলো করার জন্য, লজিক গেট ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয়, এরপর মানুষ বুঝতে পারলো ঠিক আছে, আমরা লজিক গেট বানাতে পারলে অ্যাড করতে পারবো, অ্যাড করতে পারলে বাকি ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারবো। এখন হাউ টু কনস্ট্রাক্ট লজিক গেট, প্রশ্ন হচ্ছে এটা, যে হাউ টু বিল্ড লজিক গেটস, এটা হচ্ছে প্রশ্ন। তো মানুষ তখন এই প্রশ্নতে আসলো যে ওকে, আমরা যদি এটা বানাতে পারি তাহলে এই কাজ শেষ। এখন লজিক গেট বানানোর জন্য আমাদের যেটা দরকার এটা হচ্ছে সুইচ। সুইচ জানতে হবে। এখন হোয়াট ইজ সুইচ, এই সুইচটা আসলে কি? তো সুইচের একটা ফর্মাল ডেফিনেশন আমরা যদি দিই, তো তাহলে সুইচ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ক্যান বি সুইচড বিটুইন অ্যান ওপেন সার্কিট অ্যান্ড এ শর্ট সার্কিট ইউজিং এ কন্ট্রোল। কোন একটা কন্ট্রোল ইউজ করে সুইচটাকে টিউন করা যাবে বিটুইন অ্যান ওপেন সার্কিট অ্যান্ড এ শর্ট সার্কিট। আচ্ছা, তাহলে সুইচটা অফকোর্স হতে হবে, সুইচ ইজ এ অ্যাট লিস্ট থ্রি টার্মিনাল ডিভাইস। হ্যাঁ, তিনটা টার্মিনাল অ্যাটলিস্ট থাকতে হবে, যেখানে একটা থাকবে কন্ট্রোল টার্মিনাল এবং বাকি দুইটা দিয়ে আমরা হচ্ছে ওপেন সার্কিট শর্ট সার্কিট করা যাবে। তার মানে হচ্ছে আমাদের সিচুয়েশনটা এমন যে এরকম, ধরেন আমরা দুইটা সুইচকে পাশাপাশি রাখলাম, যেটা এ আর একটা হচ্ছে বি। সো এ এন্ড বি আর কন্ট্রোল টার্মিনালস। ঠিক আছে, সো সুইচ একটা থ্রি টার্মিনাল, এই যে এক নাম্বার টার্মিনাল, এই যে দুই নাম্বার টার্মিনাল, এন্ড এই যে কন্ট্রোল টার্মিনাল, এটা হচ্ছে তিন নাম্বার টার্মিনাল। এই সুইচেরও এক, দুই এন্ড তিন নাম্বার সোর্স। সুইচের অ্যাটলিস্ট তিনটা টার্মিনাল হতে হবে। তো ধরেন আমাদের এখানে আমরা কোন একটা ভোল্টেজ দিয়ে রাখছি এখানে, 5 ভোল্ট, বা এটাকে বলতে পারি যে লজিক্যাল ওয়ান। লজিক্যাল ওয়ান মানে তো ভোল্টেজ আছে, আর জিরো মানে হচ্ছে ভোল্টেজ নাই। তো ধরেন আমরা এখানে একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে রাখছি এবং এখান থেকে আমরা আউটপুটটা নিব। তো এখন আউটপুটটা হাই হবে কখন? তাহলে সুইচ এ যদি শর্ট হয় এবং সুইচ বিও যদি শর্ট হয়, হ্যাঁ শর্ট মিন্স এটা যদি কানেক্টেড হয়, এই কানেক্টেড যদি হয়, সেই কেসেই শুধুমাত্র এই 5 ভোল্টটা সরাসরি কোথায়, আউটপুটে চলে যাবে। তাহলে আউটপুটটা হবে, ওয়াই হবে হাই। আর যদি কোনো একটা সুইচ ওপেন থাকে, এ ওপেন অর বি ওপেন অর বোথ ওপেন, ওপেন যদি থাকে, এই সবগুলো কেসেই আউটপুট কিন্তু লো হবে। হ্যাঁ, এটা আর ম্যাটার করে না, এটা শর্ট ওপেন কি থাকুক ম্যাটার করে না, এটাও হচ্ছে আর ম্যাটার করে না। সো যে কোনো একটা ওপেন থাকলে কিন্তু আউটপুট লো, মানে গ্রাউন্ডে চলে যাবে, যে এই পথটা ডিসকানেক্টেড, সো এটা যদি ডিসকানেক্টেড হয় 5 ভোল্ট এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ট্রুথ টেবল দেখে এটা কোন গেট। এটা হচ্ছে একটা টু ইনপুট অ্যান্ড গেট।
একটা টু ইনপুট অ্যান্ড গেট। তার মানে এই সুইচ গুলো যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবো, অ্যান্ড গেট বানিয়ে ফেলতে পারবো। এবং এই দুইটা সুইচকে আমরা যদি প্যারালালে দিই, এখান থেকে যদি আমরা আউটপুটটা নিই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা একটা অর গেট। হ্যাঁ, এই দুইটা গেট হচ্ছে আমরা ডায়োড দিয়ে দেখে আসছি। হ্যাঁ, যদিও ডায়োড অ্যাকচুয়ালি নট এ থ্রি টার্মিনাল ডিভাইস, বাট ডায়োড দিয়ে আমরা দেখে এসেছি। ঠিক আছে। তো এখন ফর এক্সাম্পল আমরা নট গেট বানাতে চাচ্ছি, হ্যাঁ, যেটা ডায়োড দিয়ে আমরা পারি না। তো নট গেট বানানোর জন্য একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে, হ্যাঁ, ডায়োড দিয়ে পারি না কেন সেটারও ডিটেল আসলে আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা এই কাজটা করতে পারি, যদি এখানে একটা সুইচ রাখতে পারি এবং এখানে আমরা একটা কন্ট্রোল টার্মিনাল থেকে দিব, হ্যাঁ, এখানে 5 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখেন, যদি উম, এই কন্ট্রোল টার্মিনালটা এ যদি 1 হয়, তাহলে ওয়াই কত হবে? ওয়াই কস টু 0, বিকজ এই জিরোটা এখানে চলে যাবে, এটা শর্ট সার্কিট হবে। তো আমি শর্ট মানে শর্ট মানে বোঝাচ্ছি হচ্ছে 1, অর্থাৎ কন্ট্রোল 1। কন্ট্রোল হচ্ছে 1 এবং ওপেন মানে আমি বোঝাচ্ছি হচ্ছে কন্ট্রোল 0। তাহলে এ যখন 0 হবে, তখন ওয়াই কত হবে? 0 হলে তো এটা ডিসকানেক্টেড, ডিসকানেক্টেড হলে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, আই ইকুয়ালস টু 0, যদি না এই পাশে কোনো কিছু কানেক্টেড থাকে আর কি। আমি ধরে নিচ্ছি কানেক্টেড নাই। তাহলে কারেন্ট ফ্লো যদি না হয়, তাহলে এই 5 ভোল্টটাই এখানে চলে আসবে। আর ইভেন যদি কারেন্ট ফ্লো হয়ও, এখানে যদি আই ইজ নট ইকুয়ালস টু 0 হয়, এটা তো পরে কোথাও কানেক্টেড থাকবে, তো সেখানে একটা কারেন্ট ফ্লো হতে পারে। তাহলে কারেন্টটা এখান থেকে গিয়ে এভাবে ফ্লো হতে থাকবে আর কি। সো কারেন্ট ফ্লো যদি হয়, আমরা একটা ভালো ডিজাইন করতে পারি, তাহলে 5 ভোল্ট থেকে খুব অল্প পরিমাণ ভোল্টেজ যদি এখানে ড্রপ হয়, বাকি ভোল্টেজ যাতে আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো মোটামুটি ভোল্টেজ একটা রেঞ্জের উপরে থাকলে সেটাকে আমরা হাই হিসাবে ডিফাইন করি। সো ওয়াই উইল বি লজিক্যালি 1, এটাকে লজিক্যাল বলছি। তাহলে আমরা নট গেটও বানাতে পারবো যদি এই সুইচটা আমাদের হাতে থাকে। এখন সুইচটা কি ধরনের সুইচ হতে পারে? এই সুইচটা দুই টাইপের হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে মেকানিক্যাল সুইচ। তো মেকানিক্যাল সুইচ মানে আমরা যেগুলো ইউজ করি বাসা বাড়িতে, যে হাতে অন অফ করতে হয়, কিংবা কিছু আমরা ল্যাবেও ইউজ করতে পারবো। ল্যাবেও কিছু সুইচ আছে যেগুলো পুশ বাটন বলে, যে বাটন প্রেস করে হচ্ছে আমরা সুইচ গুলো ইউজ করতে পারি। অথবা ট্রেনার বোর্ডে, আপনারা যদি ল্যাবে যান, ট্রেনার বোর্ডেও এরকম অনেকগুলা সুইচ হচ্ছে আপনারা দেখতে পাবেন। তো এই মেকানিক্যাল সুইচ দিয়ে আসলে এটা করা যায়। অ্যাকচুয়ালি এক সময় কম্পিউটার, যখন ভ্যাকিউম টিউব দিয়ে কম্পিউটার বানানো হয়েছিল, তখন আসলে এরকম, সরি, ভ্যাকিউম টিউবের আগে যখন কম্পিউটার বানানো হয়েছিল, তখন আসলে এরকম ম্যানুয়ালি করা হতো। হ্যাঁ, ম্যানুয়ালি সুইচ গুলো অন অফ করে করে আমাদের বিভিন্ন অপারেশন করতে হতো। তো প্রথমে খাতায় লিখতে হতো, এরপর সুইচ টিপে টিপে এটাকে অটোমেট করতে হতো। তো এখন মেকানিক্যাল সুইচে নিশ্চয়ই প্রবলেম, আপনারা জানেন যে মেকানিক্যাল সুইচে হচ্ছে কত ফাস্টই বা আমরা এটাকে সুইচিং করতে পারবো। হ্যাঁ, এটা খুব বেশি ফাস্টার হবে না, এটা স্লোয়ার হবে কম্পেয়ার টু, ধরেন আমাদের এখন একটা যদি 1 গিগাহার্জের প্রসেসর থাকে, হ্যাঁ, এটার মানে হচ্ছে কি 10⁹ সাইকেলস পার সেকেন্ড। তাহলে আমাদের 1 সেকেন্ডে আমরা এমন কিছু সুইচ নিয়ে ডিল করি, এমন কিছু সুইচ ইউজ করি, এমন কিছু সার্কিট আমরা ডেইলি লাইফে ইউজ করছি, যেগুলো সেকেন্ডে অ্যাট ম্যাক্সিমাম 10⁹ আমরা এটাকে ম- মানে 1 বিলিয়ন টাইমস এটা অন অফ হতে পারে সেকেন্ডে, এমন কিছু সুইচ নিয়ে আমরা হচ্ছে এখন ইউজ করি। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কম্পেয়ার টু মেকানিক্যাল সুইচেস, এটা মেকানিক্যাল সুইচ দিয়ে আসলে ইমপ্লিমেন্ট করা পসিবলই না, এটা সম্ভবই না। তো এই কারণে আমরা আরেক ধরনের সুইচ হচ্ছে, আচ্ছা, মেকানিক্যাল মানে বাই দ্য ওয়ে এখানে বলছি হচ্ছে যে কন্ট্রোলটা, মেকানিক্যাল সুইচ মানে অ্যাকচুয়ালি কন্ট্রোল মেকানিক্যাল আর কি, মেকানিক্যালি কন্ট্রোল করা। আর সেকেন্ড টাইপ অফ সুইচ হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সুইচ। যে ইলেকট্রিক্যাল সুইচ গুলা আমাদের কন্ট্রোল হচ্ছে ভি অর আই।
ভোল্টেজ অথবা কারেন্ট দিয়ে আমরা কন্ট্রোল করব এমন কিছু সুইচ, অর্থাৎ ভোল্টেজকে তো আমরা এত ফাস্ট সুইচ করাতেই পারি। হ্যাঁ, আমরা যদি এমন একটা ভোল্টেজ ডিজাইন করতে পারি যেটা অন অফ হয়, এবং এটার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি আমরা রেখে দিতে পারি যে 1 গিগাহার্টজ। হ্যাঁ, অর্থাৎ 1 গিগাহার্টজের মধ্যে সে একবার অন হবে একবার অফ হবে, এমন যদি ফ্রিকোয়েন্সির আমরা কোনো একটা ভোল্টেজ হচ্ছে টাইমের সাথে বানাতে পারি, তাহলে সেই ভোল্টেজটা কোনো একটা সুইচে দিয়ে আমরা একবার 1 0 1 0 এরকম করতে পারবো। হ্যাঁ, তো এখন তার মানে এটা ভোল্টেজ দিয়েও করা যাবে আবার কারেন্ট দিয়েও করা যাবে। তো আমাদের এই ভোল্টেজ এবং কারেন্টের যে কন্ট্রোল, এই কন্ট্রোলের উপর ডিপেন্ড করে দুই ধরনের সুইচ হচ্ছে থাকে। তো যেটা বললাম যে ভোল্টেজ কন্ট্রোল অ্যান্ড কারেন্ট কন্ট্রোল। তো এই ধরনের একটা ভোল্টেজ কন্ট্রোল সুইচই হচ্ছে আমাদের মসফেট। তো এই এই ভোল্টেজ কন্ট্রোল সুইচটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে মসফেট। আর কারেন্ট কন্ট্রোল সুইচের একটা এক্সাম্পল হচ্ছে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা আমরা নেক্সট লেকচারে দেখবো, ঠিক আছে, বিজেটি। তো আমরা এই দুইটা ডিভাইস এই কোর্সে কভার করি, এই মসফেট এবং বিজেটি। তাহলে আমরা যদি একটু সামারি করি, তো আমরা যদি এই অপারেশনটা যা বুঝলাম সেটার একটু সামারিটা নিই। সামারি হচ্ছে কম্পিউটেশনাল হার্ডওয়্যার যদি আমরা বানাতে চাই, কম্পিউটেশনাল হার্ডওয়্যার বানাতে চাইলে আমাদের লাগবে হচ্ছে সুইচ, সরি আমাদের লাগবে হচ্ছে আমাদের এই হার্ডওয়্যার বানাতে গেলে আমাদের লাগবে হচ্ছে আপনার এডিশন অপারেশনটা আমাদের করতে পারতে হবে। হুম। তো এডিশন অপারেশনের জন্য, এটার জন্য আমাদের সার্কিটটা বানাতে হবে। এই এডিশনের জন্য আমাদের সার্কিটটা লাগবে। এখন এই এডিশন অপারেশন করানোর জন্য আমাদের দরকার হচ্ছে লজিক গেটস। লজিক গেট ছাড়া হবে না। এই লজিক গেট বানানোর একটা লজিক গেট বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে সুইচ, এবং ওয়ান কাইন্ড অফ সুইচ ইজ মসফেট, বিজেটি, এবং আরো অনেক ধরনের সুইচ আছে, ঠিক আছে। আহ, তো তার মানে আমরা একদম লোয়ার লেভেলে হচ্ছে আহ, পড়ছি আর কি, ঠিক আছে। তো এখন এই এই সুইচ যদি আমরা জেনে যাই, এরপর লজিক গেট বানানোটা আপনার পরের কোর্সেও দেখবেন যে বিভিন্ন টেকনোলজি দিয়ে লজিক গেট বানানো যায়। আবার এর সামনের কোর্স গুলোতেও আপনার হচ্ছে ফার্দার অ্যানালিসিস দেখবেন, সেগুলো দিয়ে সার্কিট ডিজাইনও করবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে মসফেটের আসলে মোটিভেশনটা কি। এখন আমরা মসফেটের ডিভাইস ফিজিক্স হচ্ছে বা ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে শুরু করতে পারবো। ওকে, তাহলে মসফেটে তাহলে আমরা যাচ্ছি, এবং মসফেটের যে ফুল ফর্ম, এই মসফেট একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। তো মসফেট মিনস, মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটাকে অনেক সময় আমরা ফেট বলি। তো এটা একটা মেকানিজম যেটা বিভিন্ন ডিভাইসে থাকতে পারে, এই নামটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সো এটা শুধুমাত্র মসফেটে না, এটা অন্যান্য ডিভাইসেও ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর থাকে, যেমন আহ জেফেট একটা আছে, যেমন হচ্ছে আহ আইজিফেট আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন কিছু ফেটের সাথে থাকতে পারে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা একটা মেকানিজম আর কি, আমরা দেখবো সামনে যে কেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নামটা আসে। আর এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরটা হচ্ছে জাস্ট এই ডিভাইসের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। সো কোনো একটা জায়গায় মেটাল আছে, অক্সাইড আছে, সেমিকন্ডাক্টর আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারবো। তো আমি একটু আগে যে সুইচ বলছিলাম, তো সুইচ মানে আমাদের আসলে ইলেকট্রিক্যাল সুইচ
ইলেকট্রিক্যাল সুইচ মানে এটা দিয়ে মানে ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, আমরা ইলেকট্রিক্যাল সুইচ না বলে এটাকে আমরা বলতে পারি যে সলিড স্টেট সুইচ। তো সলিড স্টেট সুইচ মানে যে আমরা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ করে ফেলবো। একটা ম্যাটেরিয়ালের সেটা যদি ইনসুলেটর হয় সেটাকে কন্ডাক্টর বানাতে পারবো, কন্ডাক্টর হলে ইনসুলেটর বানিয়ে ফেলতে পারবো জাস্ট বাই অ্যাপ্লাইং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সো এভাবে হচ্ছে সলিড স্টেট সুইচ হচ্ছে কাজ করে, বা আমাদের ইলেকট্রনিক সুইচ গুলো যেভাবে আমরা বলি, সো সেম মেকানিজম কিন্তু মসফেটের ক্ষেত্রেও থাকবে। তো মসফেটে আমি একটু ডিভাইস যে আহ, ছবিটা ডিভাইস ছবিটা আমি একটু এঁকে নিচ্ছি, তাহলে আমরা এরপর অ্যানালাইসিসে যাব। আচ্ছা, তো একটা মসফেট দেখতে এরকম হয়। হ্যাঁ, এই পিকচারটা এখনো কমপ্লিট না, আমি কমপ্লিট করব খুব শীঘ্রই। তো এখন কিছু জিনিস একটু নাম দিই, সেটা হচ্ছে আমরা আমি একটু লেজেন্ড গুলা দিয়ে নিই। যদি এরকম কিছু দেখি যেটা এরকম দাগ দেওয়া এই প্যাটার্নে, তাহলে সেটা হচ্ছে মেটাল। অর এটাকে কন্ট্যাক্ট, তো যেটা দিয়ে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে সে কানেক্টেড থাকবে। যদি এমন কিছু থাকে, এরকম ড্যাশড থাকে, এই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে অক্সাইড। আর যদি ফাঁকা কিছু থাকে, কোনো কিছুই না থাকে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। আর আহ, তো তার মানে আমাদের এই উপরের লেয়ারটা এটা হচ্ছে একটা মেটাল, এখানে অনেক জায়গায় মেটাল আছে। তো এটা একটা মেটাল, এটা একটা মেটাল, এবং এখানে নিচে আরেকটা মেটাল। তো এই মেটাল গুলা ইউজ করবো আমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাকে কানেক্ট করার জন্য। আর এখানে আমাদের এই যে ছোট্ট একটা অক্সাইড লেয়ার কিন্তু আছে। তো এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ভিউ, হচ্ছে ক্রস সেকশন ভিউ। ওকে, তাহলে এখন তো এটার একটা 3D পিকচারও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। এরকম দেখতে হয় যদি একটা 3D ভিউ আমরা দেখি। তো আমরা যেটা ক্রস সেকশনাল ভিউ দেখছিলাম সেটা হচ্ছে এই সাইড থেকে তাকালে এটা হচ্ছে আমরা ভিউটা দেখছি, অর্থাৎ মসফেটটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে এই সাইড থেকে যখন আমরা তাকাবো তখন সেটাকে আমরা আহ, যে ক্রস সেকশনাল ভিউ যেটা বলছি আর কি। হ্যাঁ, আর এমনিতে একটা মসফেটের 3D দেখতে এমন। সো এগুলো আসলে, অর্থাৎ আমরা যে ছবিটা দেখছি সেই ছবিটা এই স্ক্রিন থেকে সামনের দিকেও এক্সটেন্ডেড, স্ক্রিন থেকে পেছনের দিকেও এক্সটেন্ডেড পারপেন্ডিকুলারলি, যেটা আপনারা নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন। তো এমন হয় আর কি একটা মসফেটের অ্যাকচুয়ালি দেখতে। তবে আহ, আমাদের এই যে দুইটা রিজিয়ন ছোট ছোট আমরা মার্ক করে দিয়েছি, এই দুইটা রিজিয়নে আমি এন প্লাস লিখি। তো এন প্লাস মিনস আমরা তো পি এন জাংশন এখন জানি যে ডোপিং করে কোনো একটা ম্যাটেরিয়ালের নাম্বার অফ ইলেকট্রনস বাড়ানো যায় এবং নাম্বার অফ হোলস আসলে বাড়ানো যায়। তো এন প্লাস মানে হাই এন টাইপ ডোপিং। ঠিক আছে? অর্থাৎ অনেক বেশি ডোপিং যদি করা হয় তখন সেটাকে এরকম প্লাস দিয়ে লেখা হয় আর কি। ঠিক তেমনি মাইনাসও ইউজ করা হয়, এন মাইনাস মানে হবে ফর এক্সাম্পল লো বা লাইট। হ্যাঁ, আমরা অনেক সময় লাইট লাইটও বলতে পারি, লাইট এন টাইপ ডোপিং এরকম হচ্ছে নোটেশন ইউজ করে। সো দুইটা রিজিয়ন, এমন দুইটা রিজিয়ন আছে যেখানে অনেক বেশি পরিমাণে ডোপিং করা হয়েছে। তো এটা এই বাকি থাকা রিজিয়নটা এটা হচ্ছে পি টাইপ। তো পি টাইপ এটাকে বলে হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এটা আমি এভাবে লিখছি যে পি টাইপ
সাবস্ট্রেট বলে। সাবস্ট্রেট বলে অনেক সময়, এই সাবস্ট্রেট না বলে সাবস্ট্রেটকে হচ্ছে আরেকটা নামে বলা হয়, যেটা হচ্ছে বডি, পি টাইপ বডি। তাহলে এমন একটা মসফেট যেখানে একটা বডি নিয়েছে আমরা পি টাইপের, এবং সেখানের মধ্যে আমরা কিছু রিজিয়ন হচ্ছে করেছে যেটা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, সো কিছু রিজিয়ন এন টাইপ, বাট এই এই যে পুরো বডিটা আছে, এই পুরো বডিটাই কিন্তু পি টাইপ বডি। সেখানে দুইটা রিজিয়ন আমরা কন্ট্রোল ওয়েতে ডোপিং করেছি। সো ডোপিং নিয়ে আমি হচ্ছে যখন পিএন জাংশনে যে ভিডিওটা ছিল, ডায়োডের লেকচারের শুরুর ভিডিওটা, একদম প্রথম ভিডিওটা, সেখানে আমি ডিসকাস করেছি যে এই ডোপিং টোপিং এগুলো আসলে কিভাবে করা হয়, ব্রিফলি ডিসকাস করেছি, এবং ডোপিং মানে কি। তো সেগুলো একটু আপনাদের জানতে হবে। তো এখন এই ডিভাইসে কয়েকটা টার্মিনাল থাকে। যেমন এরকম আমি কয়েকটা নাম দিচ্ছি, পরে এক্সপ্লেন করব যে নামগুলা কেন এমন আসছে। তো এটাকে জি, এস, ডি, এন্ড এটাকে আমরা ডি লিখব। তো আমি একটু নোটেশন গুলো লিখে নিচ্ছি। এস মানে আমরা বুঝাবো হচ্ছে সোর্স, জি মানে আমরা বুঝাবো হচ্ছে এটা গেট, ক্যাপিটাল ডি মানে এটা বুঝাবো হচ্ছে ড্রেন, এবং বি মানে আমরা বুঝাবো হচ্ছে এটা বডি টার্মিনাল। তো আমাদের চারটা টার্মিনাল কিন্তু এই ডিভাইসে আছে। আচ্ছা, এখন এই ডিভাইসটার, হ্যাঁ, আমাদের অপারেশনে যেতে হবে। এই ডিভাইসটা কিভাবে অপারেট করে সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা আরো কয়েকটা নোটেশন একটু এখানে দিব। আচ্ছা, সেই নোটেশন গুলো আমি পরে দিচ্ছি। ডিভাইসটা অপারেট করার জন্য এখন প্রথমত আমাদের সেটার জন্য হচ্ছে পিএন জাংশনটা বুঝতে হবে। পিএন জাংশন কোথায় হচ্ছে। তো এখন খেয়াল করে দেখেন, এখানে একটা এন রিজিয়ন, এই রিজিয়নটা হচ্ছে এন, আর এই সাইডটা হচ্ছে পি রিজিয়ন। এটা হচ্ছে পি, আর ভিতরে হচ্ছে এন। তাহলে আমাদের এখানে এই দুইটাতে একটা পিএন জাংশন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানেও এই এন এর সাথে পি এর আরেকটা পিএন জাংশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন একটা পিএন জাংশনের ক্ষেত্রে আপনারা একটু রিকল করেন, যখন আমরা এরকম দুইটা ডোপ রিজিয়ন পাশাপাশি থাকে, একটা পিএন জাংশন যদি থাকে, পি এন, তখন আমাদের কিছু ফেনোমেনা হতো। আপনারা, এগুলো আমি ডিসকাস করেছি আগেও, যে এন সাইড থেকে যে ইনপিউরিটি অ্যাটম গুলো আছে তাদের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে। সো সো ইলেকট্রন গুলা ডিফিউজ করে পি সাইডে। হ্যাঁ, সো ইলেকট্রন, এই ইলেকট্রন গুলা চলে যায় পি সাইডে, যার ফলে পি সাইডে যে ইলেকট্রন ঘাটতি থাকে পি সাইডে হচ্ছে, সেই ইলেকট্রন গুলা গিয়ে কিছু নেগেটিভ স্পেস চার্জ ক্রিয়েট করে। তো এই লেয়ারটাকে, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, এবং এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো নর্মাল অপারেশনে উইদাউট এনি কানেকশন টু এনিথিং, কোনো কিছুতে কোনো কানেকশন ছাড়া, এখানেও কিন্তু একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়ে থাকে এই জায়গাগুলোতে। তো সেই ডিপ্লেশন রিজিয়নটা যদি আমি আঁকি তাহলে দেখতে এমন হবে। যে এখানে এমন কিছু রিজিয়ন থাকবে যেটাতে যেটা হচ্ছে ফরবিডেন রিজিয়ন আর কি। তো এই পিএন জাংশনটা ঘিরে এবং এই পিএন জাংশনটা ঘিরে আমি এই ক্রস দিয়ে এটাকে ফরবিডেন রিজিয়ন বলছি। তো ফরবিডেন ফর হুম? ফরবিডেন ফর ইলেকট্রনস এন্ড হোলস। এখানে কোনো ইলেকট্রনও থাকতে পারবে না, কারণ এই মাঝের জায়গাটাতে কোনো ইলেকট্রন যদি থাকে, কোনো ইলেকট্রন থাকলে সে এই পাশে চলে যায়, কোনো হোল যদি চলে আসে সে এই পাশে সোয়েপ্ট হয়। তো এখানে মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন হোল কোনো কিছুই থাকতে পারবে না। এই ধরনের একটা রিজিয়ন ক্রিয়েট হয়ে যায় উইদাউট এনি কানেকশন। আমরা ডিভাইসে কোনো কানেকশন দিলে, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না, কোনো কারেন্ট অ্যাপ্লাই করি না, এই অবস্থাতে এরকম একটা সিচুয়েশন হচ্ছে ক্রিয়েট হয়ে আছে। তো এখন যদি আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি হয়। তো ধরলে ধরলাম আমরা হচ্ছে এই জি তে, জি টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে আমাদের ভিজি, ভিজি অ্যাপ্লাই করবো। তো ভিজি যদি অ্যাপ্লাই করা হয়, তখন যেটা দাঁড়াবে, এখন খেয়াল করে দেখেন যে এই যে জি থেকে বডি পর্যন্ত। আচ্ছা, আমরা আহ, একটা কাজ করি, আমরা হচ্ছে কিছু পয়েন্ট হচ্ছে এখান থেকে নোট ডাউন করি।
ওকে, আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো। সো আমি কিছু পয়েন্ট এখানে লিখবো যে কি অবজারভেশন। তো নাম্বার ওয়ান অবজারভেশন হচ্ছে আমাদের যে আমরা আহ, যেটা বলছি যে মস নামটা কেন আসে। মস নামটা আসে বিকজ মেটাল, অক্সাইড এবং সেমিকন্ডাক্টর, এই কম্বিনেশনের কারণে এটার নাম হয়েছে মস। মস। তো এই যে মেটাল, অক্সাইড এন্ড সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো ফেট নামটাতে আসবো, ফেটটা কেন হয় সেটাতেও আসবো। তো এখন এখানে একটা নোটিসেবল ফ্যাক্ট যে গেট, হ্যাঁ গেট বা আমরা যেটাকে জি দিয়ে বলছি, গেট অক্সাইড। হ্যাঁ, অক্সাইড হিসেবে ফর এক্সাম্পল সিলিকন ডাইঅক্সাইড, একটা অক্সাইড হতে পারে সিলিকন ডাইঅক্সাইড হুইচ ইজ এ ভেরি গুড ইনসুলেটর। সো সিলিকন ডাইঅক্সাইড খুব বেশি ইউজ করা হয়। এবং এই যে আমাদের সেমিকন্ডাক্টরটা আছে, যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এই ফাঁকা জায়গাটা, এই তিনটা মিলে ওয়ার্কস অ্যাজ এ ক্যাপাসিটর। তো কেন এটা হয়? কারণ একটা ক্যাপাসিটর আপনারা যদি রিকল করেন, ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা এই দুইটা রিজিয়ন ছিল, এই দুইটা জিনিস কন্ডাক্টর ছিল। হ্যাঁ, আর মাঝে মাঝে যেটা ছিল সেটা হচ্ছে একটা ইনসুলেটর। ইনসুলেটর হিসেবে এয়ার থাকতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এখানেও ঠিক সেম, এই উপরে মেটাল, মাঝখানে ইনসুলেটর, নিচে হচ্ছে কি আমাদের আরেকটা কন্ডাক্টর। সো কন্ডাক্টর, ইনসুলেটর, কন্ডাক্টর, তিনটা মিলে একটা ক্যাপাসিটরের মতো এখানে বিহেভ করে। ঠিক আছে? তো এখন এই এই ক্যাপাসিট্যান্সটা বেশ ইম্পর্টেন্ট। তো এখন প্রশ্ন হলো যে আমরা একটা কারেন্ট যদি এটা ডিফাইন করি যে আই জি, আমরা একটা গেট কারেন্ট ডিফাইন করলাম যে গেট থেকে যে কারেন্টটা ফ্লো হবে। আমরা গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো ভি জি। তো গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য যদি আমরা ধরে নিই যে এখানে একটা কারেন্ট ফ্লো হবে আইজি, সো আইজি কিন্তু জিরো হবে। জিরো অলওয়েজ। কেন জিরো? বা 10⁻⁻15 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আর কি খুবই খুবই ছোট। তো জিরো কেন? কারণ আমরা জানি একটা ক্যাপাসিটর যখন চার্জড হয়ে যায়, চার্জ হলে সে কিন্তু ওপেন সার্কিট হয়ে যায়, তাকে চার্জ হওয়ার জন্য 5 টাও টাইম দিতে হয়। সো আফটার 5 টাও সে কিন্তু ওপেন। এগুলো আমরা 250 থেকে জেনে আসছি। তো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কিন্তু সে একবার চার্জ হয়ে গেলে এখানে কোনো কারেন্টই ফ্লো হবে না। সো এই গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নাই। গেটটা কিন্তু জিরো থাকবে। তো আমরা এটাকে সুইচ হিসেবে কম্পেয়ার করছি। তো আমরা পরে গিয়ে দেখবো যে আমাদের গেটটা হচ্ছে সেই সুইচের কন্ট্রোল টার্মিনাল। হ্যাঁ, আমরা একটু পরেই ক্লিয়ার হবে যে কেন কন্ট্রোল টার্মিনাল। ঠিক আছে, আর অন্য দুইটা টার্মিনাল হচ্ছে সোর্স আর ড্রেন। এবং কেন সোর্স বলে কেন ড্রেন বলে সেগুলো আমরা আসি একটু একটু করে। তো এখন এখানে আরেকটা কাজ করা হয়, এই যে আমাদের চারটা টার্মিনাল, সোর্স, গেট, ড্রেন এবং বডি। তো এই চারটা টার্মিনালের মধ্যে অলওয়েজ এই যে দুইটা পিএন জাংশন ফর্ম হয়ে গেছে, এখানে এই পিএন জাংশনটা এবং এখানে পিএন জাংশন, এই পিএন জাংশন গুলোকে অলওয়েজ রিভার্স বায়াসে রাখতে হয়। তো both the PN junctions are রিভার্স বায়াস। তো এটা এটা করা হয় ডিভাইসের অপারেশনের জন্য, এটা ইম্পর্টেন্ট রিভার্স বায়াসে রাখাটা। এবং এটা খুব ইজিলি করা যায়। তো কিভাবে? সোর্স এন্ড বডি আর ইন্টারনালি শর্টেড। ধরেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে রিভার্স বায়াসে রাখা, মানে আমরা এটাকে কোনোভাবেই ফরওয়ার্ড বায়াস হতে দিব না এই দুটো পিএন জাংশনকে।
তো এই জিনিসটা কিভাবে ইনশিওর করবো? ফরওয়ার্ড বায়াসের জন্য আমাদের একটা পিএন জাংশনকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, তাহলে আমাদের পি সাইডে একটা হাই ভোল্টেজ কানেক্ট করতে হয়, এন সাইডে লোয়ার ভোল্টেজ কানেক্ট করতে হয়। এটাই তো ফরওয়ার্ড বায়াস। তো এই ভোল্টেজটা একটা থ্রেশহোল্ডের বেশি হতে হয়, তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো আমরা পাই, যেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস কানেকশন বলি। তো এখন আমরা এই ভোল্টেজটা বেশি হওয়ার সম্ভাবনাটাকেই নাই করে দিই, যাতে এটা রিভার্স বায়াসে থাকে, কারণ আমরা পরে ক্লিয়ার হবো যে রিভার্স বায়াসে থাকাটা দরকার। তো এই সম্ভাবনাটাকে নাই করব কিভাবে? ফরওয়ার্ড বায়াসে থাকার প্রবাবিলিটিটা নাই করতে পারবো যদি আমরা বডি থেকে একটা তার দিয়ে সোর্সে কানেক্ট করি। বডি থেকে সোর্সে কানেক্ট করে দিল, সো বডি আর সোর্স কিন্তু সেম পোটেনশিয়ালে চলে আসছে। তার মানে এখন এই জায়গা আর এই জায়গা, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ কিন্তু জিরো, যেহেতু দুইটা সেম পয়েন্ট আসলে, সোর্স আর বডি। তাহলে এই জাংশনটা কখনো ফরওয়ার্ড বায়াস হতে পারবে না। তো আমাদের সেম কাজটা এদিকেও করতে হতো, যে বডির সাথে যদি ড্রেনকে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু ভালো হতো, এটাও রিভার্স বায়াস। কিন্তু অ্যাকচুয়ালি এটা করতে হবে না। কেন হবে না? কারণ ড্রেনটা, এই যে ড্রেন, বা সংক্ষেপে আমরা যেটাকে ডি লিখলে আরো ভালোভাবে বোঝা যাবে, যে ডি, এই ডিটা সবসময় হায়ার ভোল্টেজে হবে দেন সোর্স অর বডি। এই সোর্স অথবা বডি থেকে সবসময় এটা আমরা দেখবো হাই ভোল্টেজেই আমরা রাখবো। এখন এন সাইড যদি হাই ভোল্টেজে থাকে, এই এন যদি হাই থাকে এবং এই পি সাইড যদি লো থাকে, লো ভোল্টেজে থাকে, এটা তাহলে এটা তো অফকোর্স রিভার্স বায়াসেই থাকবে। তাহলে এটার কিন্তু কোনো সম্ভাবনা নাই যতক্ষণ আমরা ড্রেনকে হাই ভোল্টেজে রাখবো। এবং আমরা দেখবো একটা মসফেটকে যেভাবেই আমরা ইউজ করি না কেন, সবসময় ড্রেনটাকে হাই ভোল্টেজে থাকে। এগুলো আমাদের ক্লিয়ার হবে একটু কিছুক্ষণ পরে, হচ্ছে সবকিছু ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই একটা মডিফিকেশন আসলো। তাহলে এখন আমাদের চারটা টার্মিনালের জায়গায় তিনটা টার্মিনাল হয়ে গেছে, যেহেতু দুইটা টার্মিনাল সেম হয়ে গেছে। এস আর বি এটা ইন্টারনালি শর্টেড থাকে। আচ্ছা, এখন এখন আমরা দেখতে চাই যে যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হয়, উম, তার আগে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না হওয়ার আগে আমরা একটু দেখি যে যখন আমরা এই ভিজিটা অ্যাপ্লাই করি, তো ভিজি যদি গ্রেটার দেন জিরো হয়, মানে আমরা একটা ভিজি অ্যাপ্লাই করবো যেটা গ্রেটার দেন জিরো। তো গ্রেটার দেন জিরো হলে কি হবে? একটা ক্যাপাসিটর, তো এটা একটা ক্যাপাসিটরের উপরে যদি আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই উপরের প্লেটের সাথে উপরের প্লেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে সে কিছু পজিটিভ চার্জ এখানে জমবে, কিছু পজিটিভ। আচ্ছা, আমি হচ্ছে এই প্লাস প্লাস একটা লেজেন্ড এখানে নেওয়া হোক, নিচ্ছি। প্লাস দিয়ে বুঝাবো হচ্ছে পজিটিভ চার্জ, এবং নেগেটিভ দিয়ে বুঝাবো হচ্ছে নেগেটিভ চার্জ। এটা এটা লিখে দিচ্ছি কারণ আমরা আরো আছে, ডট ডট দিয়ে বুঝাবো হচ্ছে ইলেকট্রনস, এন্ড এরকম সার্কেল দিয়ে ছোট ছোট বুঝাবো হচ্ছে হোলস। তো এগুলো হচ্ছে আমাদের লেজেন্ড আর কি। তো তাহলে আমরা দেখবো যে এখানে কিছু পজিটিভ চার্জ হচ্ছে জমে যায়, কিছু পজিটিভ চার্জ হচ্ছে জমতে থাকে। এবং আমাদের এই যে রিজিয়নটা, তো এখানে তো আমাদের ডিপ্লেশন রিজিয়ন ছিল। আচ্ছা, এটা ঠিক আছে। তো এখানে আমাদের পজিটিভ চার্জ যখন জমবে, তখন এই যে পি টাইপ বডিটা ছিল, এই পি টাইপ বডিতে তো অনেক হোল ছিল। কারণ পি টাইপ এরিয়া মানে হচ্ছে এখানে অনেক বেশি হোল থাকবে আর কি। তো অনেক হোল আসলে এই রিজিয়নটাতে আছে, এক্সেপ্ট দা ডিপ্লেশন রিজিয়ন। আমরা একটু আগে দেখছি যে আমাদের এখানে একটা এরিয়া, যেটা ডিপ্লেশন রিজিয়ন হিসেবে থাকে, অর্থাৎ ফরবিডেন একটা রিজিয়ন হচ্ছে আমাদের থাকে। তো আমাদের ডিপ্লেশন রিজিয়নটা এরকম আছে, এদিকেও একটা ডিপ্লেশন রিজিয়ন আছে পিএন জাংশনে, এবং তার মাঝখানে বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে এই হোল গুলা এক্সিস্ট করে। সো দিস ইজ আওয়ার
ফরবিডেন রিজিয়ন। এই রিজিয়নে কেউ থাকতে পারবে না, কোনো ইলেকট্রনও থাকতে পারবে না, ক্যারিয়ার হোলও থাকতে পারবে না। এখানে কিছু স্পেস চার্জ থাকে। আমাদের আরেকটা লেজেন্ড হচ্ছে যে আমরা এই ক্রস ক্রস মানে বুঝাবো হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন। ওকে। তো এখন তাহলে এখন যখনই আমরা এই ভিজি গ্রেটার দেন জিরো, তখনই এখানে কিছু পজিটিভ চার্জেস জমতে থাকবে, পজিটিভ চার্জ। তো জমলে আহ, এবং এই পজিটিভিটির জন্য যেটা হবে, এই প্রত্যেকটা হোল নিচে পুশ করা হবে, হ্যাঁ, এটা রিপেলড হবে, বিকর্ষিত হয়ে এই হোলগুলা নিচের দিকে চলে যাবে। অথবা কনসিকুয়েন্টলি আমরা এটাও বলতে পারি ইভেনচুয়ালি যে এখানে যে নেগেটিভ ইলেকট্রন গুলা আছে, এই ইলেকট্রন গুলা উইল বি পুলড টু এই জায়গায়। এখানে ইলেকট্রন গুলো এসে আমাদের বসে থাকে। ইলেকট্রন আনতে ছোট ছোট ডট, এখানে ইলেকট্রন গুলা কিন্তু চলে আসবে এই সাইড থেকে, এই সাইড থেকে, যখনই আমরা এখানে একটা ভোল্টেজ গ্রেটার দেন জিরো দিব। এখন প্রশ্ন হলো, এটা গ্রেটার দেন জিরো দিলে আমাদের, ঠিক আছে, আমাদের হোলগুলা হচ্ছে নিচে চলে যাবে, তাহলে হোলগুলাকে আমি মুছে নিচে দিয়ে দিচ্ছি। তো এক্স্যাক্টলি গ্রেটার দেন জিরো দিলে আমাদের এই ইলেকট্রন গুলো জমা শুরু করবে তা না, বাট গ্রেটার দেন জিরো দিলে আমাদের এই ডিপ্রেশন রিজিয়নটা আরো এই জায়গাতেও এক্সটেন্ড করে যাবে। এরকম এভাবে হচ্ছে এক্সটেন্ড করবে। তো অর্থাৎ জাস্ট একটা ভিজি দেওয়া হয়েছে। সো ভিজি দেওয়ার কারণে এই হোলগুলোকে, এই হোলগুলো নিচে চলে গেছে বিকর্ষিত হয়ে, এখানে আর হোল নাই। এবং যেহেতু এখান থেকে হোলগুলো নিচে চলে আসছে, তো সেখানে আমাদের ওই যে যে একসেপ্টর যে অ্যাটম গুলা ছিল, সেগুলো হচ্ছে আনকভার হয়ে গেছে, সেগুলোর যে চার্জ, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি পিএন জাংশনের ভিডিওতে এক্সপ্লেন করেছি। তো আপনারা ওখানে ওই নলেজটা আসলে লাগবে। তো এরকম একটা সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়। বাট আমি যে একটু আগে বলছিলাম যে এখানে কিছু ইলেকট্রন এসে জমতে হবে, আমাদের ইফেক্টিভ যদি আমরা এই ডিভাইসটাকে অপারেট করাতে চাই, ইলেকট্রন এসে জমতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিজিটা একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি হতে হবে। শুধু জিরোর বেশি হলে হবে না, কোনো একটা থ্রেশহোল্ডের উপরে উঠতে হবে। তো আমি এখানে সিচুয়েশনটা লিখছি যে ভিজি গ্রেটার দেন জিরো হলে সিচুয়েশনটা কেমন হবে একটু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন আমরা পাবো। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনটা থাকবে। তো এখন যদি ভিজিটা কোনো একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটাকে ভিটিএন বলছি, সো ভিটিএন মিনস সাম থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এই ভোল্টেজটার উপরে কেন যেতে হবে? উপরে গেলে হচ্ছে কি হবে? তো উপরে গেলে যেটা হবে সেটা হলো, আমরা এই ছবিতে আসি, এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যেই আমাদের এই যে এই পাশ থেকে যেটা বলছিলাম যে এই পাশ থেকে ইলেকট্রন গুলো এখানে আসবে, এই পাশ থেকে ইলেকট্রন গুলা এখানে আসবে। ঠিক আছে, তো এখানে একটা ইলেকট্রনের লেয়ার ফর্ম হবে। আমি লেয়ারটা দিয়ে নিচ্ছি, যে এখানে ইলেকট্রনের একটা লেয়ার ফর্ম হবে। ঠিক আছে? এরকম ইলেকট্রনের একটা লেয়ার ফর্ম করার জন্য আমাদেরকে একটা থ্রেশহোল্ড ভোল্টেজে যে বেশি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতে হবে কি। সো ভিজিটা এখন গ্রেটার দেন তো জিরো বটেই, এটা গ্রেটার দেন কোন একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি। এখন এই থ্রেশহোল্ড ভোল্টেজটা কত হতে পারে, এটা এটাতে আসছি। আহ, তবে আমাদের এই ফরবিডেন রিজিয়নটা কিন্তু এখনো এই জায়গায় এক্সিস্ট করে, আমাদের ডিপ্লেশন রিজিয়নটা এখনো আছে। বাট তার উপরে একটা ইলেকট্রনের লেয়ার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের এখানেও ইলেকট্রন আছে, হ্যাঁ, আবার এই এখানে একটা ইলেকট্রনের ব্রিজের মতো ক্রিয়েট হচ্ছে। তো এটা হবে অ্যাগেন ভিটিএন এর বড়তে গেলে। তো এই থ্রেশহোল্ড ভোল্টেজটা কত হয় এটা ডিপেন্ড করে এই ডিভাইস টু ডিভাইসের উপর। তবে আমাদের
আমরা ল্যাবে যে মসফেট ইউজ করি সেটার অ্যারাউন্ড 2.5 ভোল্টের মতো। সো 2.5 ভোল্টের চেয়ে অ্যাটলিস্ট উপরে যেতে হবে মসফেটটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই। তাহলে এই কথাটাকেই আমরা এখানে লিখতে পারি যে ভিজি যদি ভিটিএন এর চেয়ে বড় হয়, দেন চ্যানেল। তো এটা এভাবে লিখি, ইলেকট্রনস অ্যাকুমুলেট below the oxide and a channel is formed. সো তার মানে হচ্ছে এই চ্যানেলটা, চ্যানেল মানে বোঝাচ্ছি হচ্ছে এই যে এই যে ইলেকট্রনের যে ব্রিজটা ক্রিয়েট হয়ে গেছে এতটুকু অংশে, এই ব্রিজটাকে আমরা চ্যানেল বলছি। সো এই চ্যানেলটা ফর্ম করার জন্য ঠিক যতটুকু ভোল্টেজ অ্যাটলিস্ট দিতে হবে সেটাকে আমরা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ হিসেবে ডিফাইন করছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে চ্যানেল ফর্ম হলে ছবিটাও আমরা এখানে একটু আহ, দিয়ে রাখি যে চ্যানেল ফর্ম হলে আসলে ছবিটা একই সাথে থাকুক নোটে। তাহলে আহ, এর পরে কি হয়, বাট আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু কোনো কারেন্ট ফ্লো নাই এই ডিভাইসে। হ্যাঁ, কারণ এদিক থেকে আইজি হচ্ছে জিরো, আইজি তো থাকবে না, এটা সবসময় জিরো। এদিকে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে না। আবার এই সোর্স আর ড্রেইনে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই না করলে ইলেকট্রন গুলো মুভ করতে পারবে না। ইলেকট্রন গুলোর জন্য তো পোটেনশিয়াল ডিফারেন্স লাগবে। তাহলে আমরা এই পর্যায়ে আসছি, বাট স্টিল কারেন্ট হচ্ছে জিরো, কোনো কারেন্টই হচ্ছে কোনো দিক থেকে ফ্লো করে না। তাহলে এখন কারেন্ট ফ্লো করার জন্য আমাদের কি দরকার সেটা তাহলে আমরা একবার দেখি। তো তাহলে আমাদের পরের পয়েন্ট হচ্ছে, টু গেট এ কারেন্ট ফ্লো উই নিড টু, হ্যাঁ, কারেন্ট ফ্লো এর জন্য আমাদের এই ড্রেন এবং সোর্সের মাঝে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আসলে ক্রিয়েট করতে হবে। তো এখন পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা যেটা করতে পারি, সোর্সকে গ্রাউন্ড করে দিই। হ্যাঁ, আমরা ইন মোস্ট অফ দ্য কেসে যেটা করা হয় যে সোর্স টার্মিনালকে আমরা গ্রাউন্ড করে দেওয়া হয় এবং তখন ড্রেইনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। সো ভোল্টেজটা আমরা যদি ডি বলি, তার মানে হচ্ছে আমাদের যত ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব সবকিছুর আহ নেগেটিভ টার্মিনাল হচ্ছে সোর্সে থাকবে। সো দিস ইজ আওয়ার ভিডি। তাহলে ভিডি মানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স লাগানো এখান থেকে কোথায়, এই সোর্সে। তো যে ভোল্টেজ সোর্সে ভি ডি টু সোর্স। ঠিক তেমনি আমরা যখন গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার মানে সোর্স যেহেতু আমাদের রেফারেন্স, তাহলে মানে এই গেট অ্যাপ্লাই করা মানে গেট থেকে কোথায়, সোর্সে একটা কানেকশন দেওয়া, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা। সো আমরা দুইটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে। তো এখন এটা আমি আর রাখলাম না, ভোল্টেজ সোর্স গুলো রাখলাম না। তো তার মানে হচ্ছে আমাদের ভিজি যেটা, সেটাকে লিখতে পারবো ভিজিএস, কারণ ভিজিএস কে আমরা জিরো ধরে নিচ্ছি যেহেতু এটাকে গ্রাউন্ড হিসেবে ইউজ করছি। এবং ভিডি যেটা, সেটাকে আমরা লিখতে পারবো ভিডিএস। তো এখন থেকে আমি এই নোটেশন গুলো ফলো করবো, ভিডিএস লিখবো এবং গেটেরটা আমরা ভিজিএস লিখবো। তো ভিজিএস লেস দেন গ্রেটার দেন ভিটিএন, এরকম দুইটা ভোল্টেজ হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা আছে। তো তাহলে কারেন্ট ফ্লো কিভাবে পাবো, যেহেতু এই ড্রেন থেকে, ড্রেন এখন হাই ভোল্টেজে দেন সোর্স, তো এখন এই ইলেকট্রনগুলো উইল অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেট ফ্রম আমাদের এই পজিটিভের দিকে, ইলেকট্রনগুলো উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস পজিটিভ সেল।
কালারটা অনেক আহ, চোখে দেখতে হয়তো সমস্যা হচ্ছে। তো এরকম পজিটিভ সাইডে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্টেড হবে। তাহলে এই ডিভাইসের ভিতর দিয়ে ইলেকট্রন গুলো কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে যায়। সো একটা ইলেকট্রন সে হচ্ছে এখান থেকে স্টার্ট করবে। হ্যাঁ, একটা ইলেকট্রন এখান থেকে আছে, কালারটা তো দেখাই যাচ্ছে না। তো একটা ইলেকট্রন সে এখান থেকে স্টার্ট করবে, সে এখানে যাবে, গিয়ে ড্রেনে যাবে, এবং এই আউটসাইড টার্মিনাল দিয়ে, হ্যাঁ এখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আছে ড্রেন টু সোর্সে, সেই ইলেকট্রনটা এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে আবার সোর্সে যাবে। সোর্সে যাওয়ার পর সে আবার সোর্স থেকে ডিভাইসের ভিতর দিয়ে ঢুকতে থাকবে। সো এই রাস্তাতে একটা কারেন্ট, ইলেকট্রন গুলো কিন্তু ফ্লো করতে থাকবে। তাহলে একটু নোটিস করলে দেখা যায় যে ইলেকট্রন গুলো, আমরা তো ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার এগেনস্টে কারেন্ট বলি, তার মানে কারেন্ট যাবে হচ্ছে এদিকে, ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ কারেন্ট আমরা ধরবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রনটা ফ্লো করবে এই ফিগারে। তার মানে একটা ইলেকট্রন, আমরা এখন সবকিছু কারেন্টের টার্মসে বলবো, ইলেকট্রন ভুলে যাই। তো কারেন্ট ডিভাইসের মধ্যে কিন্তু ড্রেন থেকে সোর্সে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই দিক থেকে এদিকে। সো ড্রেন থেকে সোর্সে যায় ডিভাইসের ভিতর দিয়ে, আবার যখন আউটসাইড ওয়ার্ল্ডে যায়, আউটসাইড ওয়ার্ল্ডে আবার সোর্স থেকে, অর্থাৎ আউটসাইড সার্কিটরি দিয়ে সোর্স থেকে কিন্তু ড্রেনে যাচ্ছে। তো এই অবজারভেশনটাও আমরা হচ্ছে নোট করি, তাহলে যে আমরা এটা দেখতে পেয়েছি যে এই ধরনের একটা সিচুয়েশন হবে যদি ড্রেন টু সোর্সে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। তাহলে এই কারেন্টটাকে, যে কারেন্ট আমরা একটু আগে বলছিলাম যে ডিভাইসের ভিতর দিয়ে সে ড্রেন থেকে সোর্সে যাচ্ছে, এই কারেন্টটাকে আমরা লিখবো হচ্ছে আইডিএস। তো আইডিএস ফ্লোস ফ্রম জি টু এস ইনসাইড দ্য ডিভাইস। আর ডিভাইসের ভিতর দিয়ে কিন্তু ড্রেন থেকে সোর্সে যায়, আমরা এটা লিখবো। অ্যান্ড ফ্রম সোর্স টু ড্রেন ইন এক্সটার্নাল সার্কিট। এই এই কানেকশনটা হচ্ছে হয়। এবং এখন আমরা বুঝবো যে সোর্স আসলে কেন বলে, কারণ এই যে ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, এই যে হলুদ যে ডট গুলো, এই ইলেকট্রন গুলো মানে এই রিজিয়নটা হচ্ছে ইলেকট্রনের সোর্স, যেখান থেকে শুরু হচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে এই রিজিয়নে, যেটা হচ্ছে কালেক্টর অফ ইলেকট্রন। সো এই কারণে সোর্স অফ ইলেকট্রন থেকে নামটা আসছে সোর্স, এবং কালেক্টর অফ ইলেকট্রন থেকে নামটা আসছে ড্রেইন। ঠিক আছে, ওকে। তো এখন আর এর পরের অবজারভেশন কি, সেটা হচ্ছে আমাদের আহ, তো আমাদের কিছু পয়েন্ট নোটিস করতে হবে। কথা হচ্ছে এই ভিডিএস এর ইফেক্টটা আসলে কি হবে। তো ধরেন ভিডিএস ছোট থাকলে কি হবে, বড় থাকলে কি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে ঘটে। তো প্রথমত, এই যে চ্যানেলটা ফর্ম হলো, আমি এই কালারটা দেখছি, এই চ্যানেলটা যে ফর্ম হলো, এখানে একটা ইলেকট্রন, অনেক ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এই চ্যানেলে যে কোনো পয়েন্টের সাথে, ধরেন এই যখন আমরা একটা ভিডিএস দিচ্ছি, তখন এই সোর্স এন্ডে সোর্স এন্ডে এই চ্যানেলের সাথে গেটের ভোল্টেজ ডিফারেন্স কত, সোর্স এন্ডে তো ভোল্টেজটা জিরো, সো এটা ভিজি, এটা জিরো ভিজিএস। তার মানে সোর্স এন্ডে ইফেক্টিভ ভোল্টেজ হচ্ছে বিটুইন গেট টু সোর্স, আমি যদি এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ভি ইফেক্টিভ বিটুইন গেট টু এনি পয়েন্ট ইন চ্যানেল ইজ, এই চ্যানেলের উপর, এই যে চ্যানেলটা ফর্ম হলো, এই চ্যানেলের উপর যে কোনো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স গেটের সাথে কত হবে। দেখেন সোর্সের দিকে যদি থাকি, আমরা এই জায়গাতে যদি থাকি, তাহলে এটা জিরো, জিরো ভোল্টেজে আছে সে, আর গেটটা আছে ভিজিএস এ, তার মানে ভোল্টেজ ডিফারেন্স হবে ভিজিএস। কিন্তু যখন আমরা ড্রেইনের সাইডে চলে আসবো, এই জায়গায় কিন্তু ভোল্টেজটা জিরো না, এই জায়গায় ভোল্টেজটা হচ্ছে ভিডিএস, আর গেটে ভোল্টেজ হচ্ছে ভিজিএস, তার মানে ইফেক্টিভ ডিফারেন্স হচ্ছে ভিজিএস মাইনাস ভিডিএস। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা লিখছি, এটা আমাদের লাগবে এরপরে।
যে ভি ইফেক্টিভ বিটুইন গেট টু এনি পয়েন্ট ইন চ্যানেল ইজ ভিজিএস অ্যাট সোর্স এন্ড, অর্থাৎ ভিজিএস মাইনাস জিরো, অ্যান্ড ভিজিএস মাইনাস ভিডিএস অ্যাট ড্রেইন এন। সো ড্রেইনের দিকে যদি ভোল্টেজ ডিফারেন্সটা বের করি তাহলে সেটা এটা, সোর্সের দিকে ভোল্টেজ ডিফারেন্স বের করলে ইফেক্টিভ যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে এটা। তো এখন এই জিনিসটা কেন করলাম? কারণ এই যে চ্যানেলের ডেপথটা, বাই দ্য ওয়ে আমরা চ্যানেল মানে এই যে ইয়েলো রিজিয়নের যেটা এই চ্যানেলটা বলছি, এই চ্যানেলের ডেপথ মানে বোঝাচ্ছে হচ্ছে এটা, যেটাকে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করব, এবং লেংথ মানে বোঝাচ্ছে হচ্ছে এই হরাইজন্টাল লেংথ, যে লেংথটা, তার মানে এতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে আমাদের লেংথ। আর এই রিজিয়নটা, চ্যানেলটা যতটুকু মোটা সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আমরা এটা বলছিলাম যে ইফেক্টিভ উইথ। সো চ্যানেল ডেপথ, যেটা ডাব্লিউ বলবো, এটা প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। যার কারণে আমরা এই দুটা জিনিস বের করছি। তার মানে এই চ্যানেল ডেপথটা অ্যাট সোর্স এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স ওভার টিএন, হ্যাঁ, যে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কতটুকু উপরে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ কতটুকু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেটার উপর ডিপেন্ড করবে এই উইথটা। হ্যাঁ, বিকজ এটা লজিক্যাল, কারণ এটা তো একটা ক্যাপাসিটরের মতো, তাই না? তাহলে ক্যাপাসিটরে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই ভোল্টেজটা যত বেশি হবে তার মানে এখানে চার্জ তত বেশি জমবে, এবং চার্জ যদি তত বেশি জমে এই নিচেও তত বেশি চার্জ জমতে থাকবে। তার মানে এই ডেপথটা তত বেশি হবে। ঠিক আছে, তার মানে এটা ডিপেন্ড করে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। এখন সমস্যা হলো পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের সোর্সের সাইডে একরকম, ড্রেইনের সাইডে একরকম। তার মানে বোঝা যাচ্ছে যে এই উইথটা সমান আর থাকবে না। এদিকে যে উইথ থাকবে এবং এদিকে যে উইথ থাকবে, এই দুইটা উইথ কিন্তু সমান থাকবে না। তাহলে এটা আমরা, এটা আমাদের একটা অবজারভেশন যে অ্যাট সোর্স এন্ড এই চ্যানেল ডেপথটা ডাব্লিউ 1 যদি বলি আমরা, ফর এক্সাম্পল ডাব্লিউ 1, ডাব্লিউ 1 ইজ প্রপোর্শনাল টু ভিজিএস মাইনাস ভিটিএন। হ্যাঁ, এই থ্রেশহোল্ডের কতটুকু উপরে তাই থ্রেশহোল্ডটা বিয়োগ করছি। ইফেক্টিভ ভোল্টেজ হচ্ছে এটা, বাট প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি যখন লিখবো তখন টিএনটা বাদ দিতে হবে। এবং অ্যাট ড্রেন এন্ড এটা হবে ডাব্লিউ 2টা প্রপোর্শনাল টু ভিজিএস মাইনাস ভিটিএন থেকে, আবার এখানে একটা ভিডিএস বাদ যাচ্ছে। হ্যাঁ, মানে ইফেক্টিভ ভোল্টেজ হচ্ছে এতটুকু, আর এই ইফেক্টিভ ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে কতটুকু উপরে, এই জন্য মাইনাস ভিটিএন করা আর কি, এটার প্রপোর্শনাল। তাহলে বোঝা যাচ্ছে যে এতটুকু অংশ এটা তো ছোট দেন এটা, কারণ এখানে একটা ভিডিএস বাদ যাচ্ছে, যেটা একটা পজিটিভ ভোল্টেজ। তাহলে অফকোর্স এই দুইটা থেকে বুঝতে পারছি যে ডাব্লিউ 1 উইল বি গ্রেটার দেন ডাব্লিউ 2। তার মানে এই চ্যানেল বিকামস ট্যাপার্ড, এভাবে লিখতে পারি না। সো ট্যাপার্ড মানে হচ্ছে চ্যানেলটা এরকম হয়ে যাবে। এটা আমাদের সোর্স, এটা আমাদের ড্রেন, সোর্স, ড্রেন, এবং চ্যানেলটা এই যে এই পাশের উইথটা, ড্রেন এন্ডে যে ডাব্লিউ 2টা কমে গেছে এবং ডাব্লিউ 1টা বেড়ে গেছে, কারণ এখান থেকে এতটুকু পর্যন্ত ভোল্টেজ ডিফারেন্সটা আসলে ড্রেন সাইডে কম, এই ভোল্টেজ ডিফারেন্সটা কম, যার কারণে এটাও উইথটাও কমে গেছে। তো চ্যানেলটা কিন্তু এখন আর ইউনিফর্ম চ্যানেল নাই, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই ডিপ্লেশন রিজিয়নটা, আমি যদি এটা এখানে আঁকতে চাই, আমি এটা মুছে দিলাম। অ্যাকচুয়ালি চ্যানেলটা তো এরকম হয়ে গেছে। তো
তো চ্যানেল যতটুকু থাকার কথা ততটুকু নাই, সে এরকম হয়ে গেছে। তো তার মানে অ্যাকচুয়ালি ডিপ্লেশন যে রিজিয়নটা, সেই ডিপ্লেশন রিজিয়নটা বড় হয়ে গেছে ড্রেনের সাইডে। এই যে পিঙ্ক কালার যেটা ফরবিডেন রিজিয়ন ছিল, এটা অ্যাকচুয়ালি এখানে এসে এরকম বড় হয়ে গেছে। তো আরো জায়গা হচ্ছে ফরবিডেন হবে এই ভিডিএসটা বাড়াতে থাকলে। কারণ এই ভিডিএসটা যত বাড়াতে থাকবো, হ্যাঁ, এই ভিডিএস যত বাড়বে এই ডিফারেন্সটা তত কমবে, আর ডিফারেন্স যদি কমে ডাব্লিউটি কি তত কমে যাবে। এবং ডাব্লিউ টু যদি কমে যায় তাহলে এই উইথটা আরো চিপাতে থাকবে, আরো চিপা হবে, মানে চ্যানেলের ইফেক্টিভ উইথ কমে যাবে। এখন আমাদের পরের অবজারভেশন হচ্ছে যে চ্যানেলের উইথ যাই থাকুক না কেন, চ্যানেল সিম্পলি রেজিস্টার, বিকজ মানে এরকম যে চ্যানেলটা আছে যেরকমই থাকুক, মানে চ্যানেলটা এরকম থাকুক কিংবা কিংবা চ্যানেলটা ইউনিফর্ম থাকুক, এরকম থাকুক, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জাস্ট একটা রেজিস্টার। কারণ এখানে অনেক ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন গুলো এখান থেকে এদিকে ফ্লো হবে সোর্স টু ড্রেনের দিকে। তো এই ইলেকট্রন গুলা জাস্ট উইল এক্সপেরিয়েন্স সাম রেজিস্ট্যান্স, আর কিছুই না। হ্যাঁ, কিছু ইলেকট্রন নিজেদের মধ্যে কোলাইড করবে, অ্যাটমের সাথে কলিশন হবে, এটাই তো ন্যাচারাল রেজিস্ট্যান্স যে কোনো ম্যাটেরিয়ালের যেটা থাকে। তাহলে এটা সিম্পলি জাস্ট এ রেজিস্ট্যান্স। তাহলে এই এই অবজারভেশনটা ভেরি ইম্পর্টেন্ট, যে রেজিস্ট্যান্স এবং আমাদের এই যে ভোল্টেজ ডিফারেন্সটা, এটা তো ভি, সরি প্লাস মাইনাস উল্টা দিছি, আমরা সোর্সকে গ্রাউন্ড করে রাখছি, এই পাশে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভিডিএস। এটা হচ্ছে এটাও, এখানেও যদি দেখে এটা হচ্ছে ভিডিএস। তার মানে একটা রেজিস্ট্যান্স আছে এবং আমাদের যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লোটা তো ডিভাইসের ভিতর দিয়ে এদিকে আইডিএস, যেটাকে আমরা আইডিএস বলছি। তার মানে আইডিএস হচ্ছে জাস্ট একটা রেজিস্টরের কারেন্টের মতো, যেটা উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দিস ড্রেন টু সোর্স ভোল্টেজ। এটা আমরা মাথায় রাখলাম। তো এটা হচ্ছে এই ফিগারটা, এই ফিগার থেকে এই ফিগারে আসবে হচ্ছে অ্যাজ ভিডিএস ইনক্রিজেস। ভিডিএস যদি বাড়াতে থাকে তাহলে এই চ্যানেলটা এরকম ট্যাপার্ড হতে থাকবে, এটা এরকম চিপাই যাইতে থাকবে ড্রেনের দিকে। সো চিপাই যাইতে থাকলে আসলে কি হবে, তো আমরা একই সাথে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই এই পয়েন্ট থেকে। আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখন প্লট করব। তো আমি অ্যাক্সেস গুলো একটু নিচ্ছি। তো এই ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা এই ড্রেন টু সোর্স কারেন্ট, মানে আমাদের এই ডিভাইসে তো একটাই কারেন্ট আছে আসলে, ড্রেন টু সোর্স, যেহেতু গেট কারেন্ট জিরো, এই ড্রেন টু সোর্স এর কারেন্টের ইফেক্টটা দেখতে চাই আমরা এই ড্রেন টু সোর্স ভোল্টেজের সাথে। হ্যাঁ, এটাই হচ্ছে এই মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এটাই মানে ড্রেন টু সোর্স কারেন্ট ভার্সেস ড্রেন টু সোর্স ভোল্টেজ প্লট। তো এখন যখন ভিডিএস স্মল থাকে, হুম, তখন এটা জাস্ট একটা এরকম রেজিস্ট্যান্সের মতো কাজ করে। কিন্তু খেয়াল করে দেখেন যে এই ফিগারে যখন ভিডিএসটা, এই ফিগারটা কখন হবে যখন ভিডিএসটা জিরো। হ্যাঁ, এই ফিগার হচ্ছে ভিডিএস ইকুয়ালস টু জিরো, কোনো ভোল্টেজ যখন অ্যাপ্লাই করা হয়নি, তখন এটা ইউনিফর্ম জিরো অর ভেরি স্মল, তখন চ্যানেলটা মোটামুটি এরকম থাকে। বাট যখন ভিডিএসটা বেড়ে গেছে তখন আসলে এই চ্যানেলটা ট্যাপার্ট হওয়া শুরু করে। এখন দুইটা ফিগারের পার্থক্য কি, টেকনিক্যাল ডিফারেন্স হচ্ছে এই ফিগারের ক্ষেত্রে ইফেক্টিভ উইথটা, তো ভিডিএস যখন বাড়ে ইফেক্টিভ যে ডাব্লিউ, এটা কিন্তু কমে যায়। কারণ এখানে তো উইথ বেশি, এ পাশেও যতটুকু উইথ এ পাশেও অলমোস্ট ততটুকু উইথ, তো টোটাল ইফেক্টিভ উইথটা বেশি। আর এ পাশে হচ্ছে উইথ বেশি কিন্তু এ পাশে কমে যাওয়ার কারণে আমাদের ইফেক্টিভ উইথটা কমে গেছে। এখন যেহেতু এটা একটা রেজিস্টরের মতো, তো যে কোনো একটা রেজিস্টর, যে কোনো একটা আর কিন্তু
ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়া। হ্যাঁ, এটা কিন্তু প্রপোর্শনাল। এখন লেন্থ কিন্তু সেম, লেন্থ চেঞ্জ হয়নি। আমাদের চ্যানেলের লেন্থ হচ্ছে এটা, এখানেও চ্যানেলটা যতটুকু লম্বা থাকার কথা ততটুকুই লম্বা আছে। এরিয়াটা কি হচ্ছে, সো ইফেক্টিভ উইথ যদি কমে যায়, তার মানে এখানে এসে এরিয়াটা কমে যাচ্ছে। এই চ্যানেলের যে এরিয়া, এটা হচ্ছে কমে যাচ্ছে। তো কমে গেলে, এই এরিয়া যদি কমে যায় তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে, বেড়ে যাবে। তো যেটা হয় যে একদম যখন ছোট ভিডিএস ছিল, ভিডিএসটা অনেক জিরো ছিল, তখন এটা জাস্ট লাই লুকস লাইক এ রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের গ্রাফ আমরা জানি যে অরিজিন দিয়ে যায়, রেজিস্ট্যান্সের আইভি ক্যারেক্টারিস্টিক এরকম একটা অরিজিন দিয়ে যায়। এই রেজিস্ট্যান্সটা যদি অনেক ছোট হয় তাহলে এটা স্লোপ অনেক বেশি হয়, কারণ স্লোপ মানে অ্যাকচুয়ালি 1/r। তো স্লোপ কম হলে এটা একদম ওয়াই অ্যাক্সিস এর কাছে দিয়ে যায় আর কি। ঠিক আছে। আর যদি রেজিস্ট্যান্স বেড়ে যায়, যেমন এই যে ভিডিএস বাড়ার কারণে যত আমরা রাইট সাইডে যাচ্ছি রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, বিকজ এরিয়াটা কমে যাচ্ছে, তখন এই গ্রাফটা কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে স্লোপ কমে যাওয়া, স্লোপ কমে গেলে এটা আস্তে আস্তে শিফট হতে থাকবে। হ্যাঁ, এরকম সরে যেতে থাকবে কারেন্ট অ্যাক্সিস থেকে। ঠিক আছে? কিছু দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত এরকম সরে যাওয়াটা চলতে থাকবে, এটা আমরা দেখি। তো এই রিজিয়নটা, আচ্ছা এই রিজিয়ন গুলা পরে আমরা আসছি। তো যেটা হবে যে শুরুতে ভিডিএসটা বাড়াতে থাকলে সে অল্প অল্প করে বাড়তে থাকে, এভাবে রেজিস্ট্যান্সের মতো বাড়তে থাকে, এবং যেহেতু রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে সরতে থাকে এই আই অ্যাক্সিস থেকে। ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর আহ, আমরা আগাই, এরপর আমাদের অবজারভেশনে যাই যে কি হয় আমরা দেখি। এখন যে, যেখানে আমরা বলছিলাম যে চ্যানেলের উইথটা প্রপোর্শনাল, তো যদি এই ভিডিএসটা এই ডিফারেন্সটা সমান হয়ে যায় তখন কি হবে, জিরো। এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটা পরের পেজে লিখি, ইফ, আমাদের নেক্সট অবজারভেশন, ইফ ভিডিএস, ভিডিএস যে বাড়াতে বাড়াতে এইখানে আসছি ফর এক্সাম্পল, ইফ ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএন, এই ডিফারেন্সটা সমান হয়ে যায়, তাহলে ডাব্লিউ টু উইল বি জিরো। অর্থাৎ এই ড্রেন সাইডের যে উইথটা সেটা জিরো হয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলে হচ্ছে পিঞ্চ অফ। চ্যানেল পিঞ্চ অফ হয়ে যাওয়া, এই কন্ডিশনটাকে বলে। সো চ্যানেলটা দেখতে তাহলে কেমন হবে, আমাদের যে এন প্লাস, এন প্লাস, এটা সোর্স, এদিকে হচ্ছে ড্রেন, এই চ্যানেলটা এক্স্যাক্টলি এখানে কর্নারে চলে আসবে। অর্থাৎ এই যে ডাব্লিউ টু, এই ডাব্লিউ টু জিরো হয়ে গেছে, এই পাশে কোনো উইথই নাই। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ কন্ডিশন। এবং স্টিল আমাদের এই ইলেকট্রন গুলো, এখানে যে ইলেকট্রন আছে সেগুলো স্টিল ফ্লো হতে থাকবে, যেহেতু এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আমাদের আছে। হ্যাঁ, বাট ওই ইফেক্টিভ উইথটা আরো কমে গেছে, সো ইফেক্টিভ উইথ কমতে থাকলে এই রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, এবং এটা আস্তে আস্তে কার্ভটা শিফট হতে থাকবে, ওয়াই অ্যাক্সিস থেকে দূরে চলে যাবে আস্তে আস্তে। এইভাবে এটা এভাবে যাবে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে যেখানে ভি জিএস মাইনাস ভি টিএন এর সমান ভিডিএসটা। যদি এই ভিডিএসটা, ভিডিএস গ্রেটার দেন যে ভিজিএস মাইনাস ভিটি হয়, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই গ্রাফে আরো রাইট সাইডে যেতে থাকি, তখন যেটা হয় যে চ্যানেলের এই যে এর আগের স্টেপে তো এখানে পিঞ্চ অফ হয়ে গেছিল, এখন চ্যানেলটা আরো পেছনে সরে আসে। অর্থাৎ আমরা যদি এটা দেখি তাহলে চ্যানেলটা এমন দেখতে হয়ে যায়, এরকম দেখতে হয়ে যায়। অর্থাৎ চ্যানেলটা এখানে থাকার কথা, সে আসলে সরে আসে। তো সরে আসার আহ, কারণে আমাদের এখানে যে ডিপ্লেশন রিজিয়নটা থাকে, সেই ডিপ্লেশন রিজিয়নটা আসলে আহ, বড় হয়ে যায়। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই ছবিতে, এখন যদি এটা আমরা আঁকি এখানে,
চ্যানেলটা এরকম, চ্যানেলটা এখন এই অবস্থায় চলে আসে। তার মানে আমাদের এই ডিপ্লেশন রিজিয়নটা, এই পুরো রিজিয়নটা কাভার করে ফেলছে। কিন্তু এখানে এই ফরবিডেন রিজিয়নটা আরো বেড়ে গেছে। তো এখন এই অবস্থাতে এই চ্যানেলটা, তো চ্যানেল ইজ নো লঙ্গার রেজিস্টিভ। এটা কিন্তু আর রেজিস্ট্যান্সের মতো বিহেভ করে না। সো এতক্ষণ রেজিস্ট্যান্স দিয়ে যে অ্যানালাইসিস করছিলাম, সেগুলো কিন্তু এখানে আর অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে? যেটা হবে যে, খেয়াল করে দেখেন এই কর্নারটার জন্য আমাদের দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান পাস থ্রু দিস রিজিয়ন, হ্যাঁ এটা তো একটা ডিপ্লেশন রিজিয়ন। তো এটা সেই ফরবিডেন রিজিয়নটা, এখানে কোনো ইলেকট্রন এবং হোল আসলে এক্সিস্ট করতে পারবে না। তো এই ফরবিডেন রিজিয়নে আমরা পিএন জাংশনের নলেজ থেকে জানি যে এই ডিপ্রেশন রিজিয়নে আসলে একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, ডিউ টু দ্য সেপারেশন অফ চার্জেস। তো তখন কোন ইলেকট্রন যদি এই এজটাতে আসতে পারে, তখন সে সোয়েপ্ট হয়, অর্থাৎ তাকে টান দিয়ে নিয়ে নেয় এই ইলেকট্রিক ফিল্ডটা, কালেক্ট করে ড্রেন সাইডে। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন গুলো এই পাশ থেকে যতই ঠেলাঠেলি করুক, এখান থেকে কয়টা ইলেকট্রন পাস হতে পারবে, হ্যাঁ সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। এবং ইলেকট্রন গুলা আহ, এই পজিশন থেকে, এই পজিশন থেকে হচ্ছে এই পাশে ইলেকট্রন গুলো ড্রিফট করে। তো বুঝতে পারছেন ড্রিফট মানে কি বোঝাচ্ছি? তো এবং আহ, এই জিনিসটা খুব ভালো একটা অ্যানালজি হচ্ছে আমাদের ওয়াটার ট্যাপ অ্যানালজি দিয়ে এটা আরো সহজে বোঝা যায়। যে আমাদের পানির ট্যাপের ক্ষেত্রে আমরা যখন পানির ট্যাপ একটা নির্দিষ্ট ডায়ামিটারে ওপেন করে রাখি, তখন একটা নির্দিষ্ট স্পিডে পানি পড়তে থাকবে। তো আমরা যদি পেছন থেকে অনেক ঠেলাঠেলিও করি, পেছন থেকে অনেক বেশি পানির ফ্লো হয়, তারপরও পানির ট্যাপ থেকে কিন্তু ওই কনস্ট্যান্ট স্পিডেই পানিটা পড়তে থাকবে। তো এখানেও ঠিক সেম জিনিস, আমরা এপাশ থেকে যতই ঠেলাঠেলি করি, যতই ভোল্টেজ বাড়াই, যতই ইলেকট্রন গুলোকে রাইট সাইডে নেওয়ার চেষ্টা করি, কিন্তু একবার পিঞ্চ অফের পরে চলে গেলে এরকম, তো এখান থেকে কয়টা ইলেকট্রন পাস হতে পারবে এই নাম্বারটা কিন্তু টাইমের সাথে কনস্ট্যান্ট হয়ে যায়। তো কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কারেন্টটাও ইভেনচুয়ালি কনস্ট্যান্ট হয়ে যায়। সো আফটার দিস পয়েন্ট, এই পয়েন্টের পরে কারেন্টটা রিমেইনস কনস্ট্যান্ট। হ্যাঁ, ইভেন ভিডিএস যদি বাড়াতেও থাকি, তারপরেও কারেন্টটা কনস্ট্যান্ট থেকে যায়। এই যে কন্ডিশন, এটা তো আমরা জানি যে এই জায়গাটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ। এবং এই পিঞ্চ অফের পর থেকে কারেন্টটা রিমেইনস কনস্ট্যান্ট উইথ ভিডিএস। তো ভিডিএস যদি বাড়ানো হয় তাতেও কিছু হবে না। তো অ্যাকচুয়ালি ভিডিএস বাড়ানো হলে যেটা হয়, যে আমরা এখানে যদি এই রিজনটাকে এইভাবে ভাগ করি, হ্যাঁ, তো এখানে একটা আমাদের টোটাল যে ভিডিএস, সেটা তো এই পাশে ড্রেইনে প্লাস, এখানে নেগেটিভ, এটা হচ্ছে ভিডিএস, তাই না? তো এই ভিডিএস কে আমরা যদি দুইটা ভোল্টেজে ভাগ করে দিই, একটা ভোল্টেজ হচ্ছে এখানে দিতে পারি যে প্লাস মাইনাস ভি প্রাইম ফর এক্সাম্পল, আর একটা হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নে যে ভোল্টেজটা ভি ডাবল প্রাইম। সো বেসিক্যালি ভিডিএস মানে ভি প্রাইম প্লাস ভি ডাবল প্রাইম। হ্যাঁ, তো ভিডিএস যখন আমরা বাড়াই, তখন এই এক্সেস ভোল্টেজটুকু আসলে ডিপ্লেশন রিজিয়নে বিল্ড আপ করতে থাকে। এই আহ, এবং এই যে ভি প্রাইম চ্যানেলের যে ভোল্টেজটা, সেটা রিমেইনস কনস্ট্যান্ট। তো যেটাই হোক, মানে মেইন রিজন হচ্ছে যে ডিউ টু দ্য লিমিট অফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান পাস থ্রু দিস আফটার দিস পয়েন্ট, হ্যাঁ এই রিজিয়নটা দিয়ে পাস করতে পারবে কয়টা, এটা যেহেতু ফিক্সড হয়ে যায়, এই কারণে আমাদের আসলে কারেন্টটা এরকম কনস্ট্যান্ট হয়ে যায়। তো আমরা আসলে এই অ্যানালাইসিসটা, এখন প্রশ্ন হলো, কেউ মনে করতে পারে যে আরো যদি ডানে যায় তাহলে আসলে কি হবে, কি ঘটবে। তো আরো ডানে যাওয়া মানে এই চ্যানেলটা আরো শ্রিঙ্ক হতে থাকবে, এই ডিপ্লেশন রিজিয়নটা, এই ফরবিডেন রিজিয়নটা আরো বাড়তে থাকবে। এবং আহ, এটা একটা লিমিট থাকবে, যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন লিমিট। তো ব্রেকডাউন লিমিট হলে
অর্থাৎ আমরা জেনার ডায়োডের ক্ষেত্রে যেমন এটাকে ব্রেকডাউনে অপারেট করানো যায়, এবং নর্মাল ডায়োডের ক্ষেত্রে যেমন অনেক রিভার্স বায়াসে অনেক বড় একটা ভোল্টেজে গেলে হঠাৎ করে সেখানে অ্যাভালাঞ্চি ইফেক্ট ক্রিয়েট হয়, ব্রেকডাউন শুরু হয়, এবং সেখানে একটা অনেক বিশাল কারেন্ট ফ্লো হতে পারে যদি না সেটা এক্সটার্নাল সার্কিট দিয়ে লিমিট করা হয়। তো সেই ধরনের কোনো সিচুয়েশন ঘটবে, সো আমরা অতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করতে চাই না। সো আমরা ধরে নিচ্ছি যে ভিডিএসটা আমরা সেই পর্যন্ত যাব রাইট সাইডে, যেটা একটা ডিভাইসের জন্য সেফ লিমিট। অর্থাৎ আমরা যদি অনেক দূরে চলে যাই, অনেক বড় ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি, তখন একটা টাইমে গিয়ে সে ব্রেকডাউনে চলে যাবে। তো ব্রেকডাউনে গেলে হচ্ছে সে আহ, আহ, এই ডিভাইসে যেহেতু অনেক ক্যারিয়ার হঠাৎ করে ব্রেক হওয়া শুরু করবে, এবং একটা কারেন্ট, অনেক বড় একটা কারেন্ট ফ্লো হতে পারে। তো সেই বড় কারেন্ট ফ্লো এর জন্য ডিভাইসটাই পুড়ে যেতে পারে। আহ, আহ, এবং সার্কিটও করেসপন্ডিং যে কোনো এলিমেন্ট যদি থাকে সেগুলো পুড়ে যেতে পারে। তো যদিও মানে ব্রেকডাউন মানে নট অলওয়েজ ড্যামেজ হয়ে যাওয়া, আমরা কিন্তু সেফলি কারেন্টটাকে লিমিট করেও ব্রেকডাউনে নিয়ে আবার সেখান থেকে ফেরত আসতে পারবো। তো যাই হোক, সেটা আমাদের অ্যানালাইসিসের পার্ট না, আমাদের মোটামুটি এতটুকু অংশ জানলেই এনাফ। এবং এটাই মোস্ট সিগনিফিকেন্ট পার্ট যে কেন এরকম আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে এমন হয়, এবং সেটার একটা কোয়ালিটেটিভ ডিসকাশন আমরা হচ্ছে করেছি এখানে। মসফেট বলি আমরা, এই ফেট কথাটা বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটা কেন হয়? কারণ এই যে আমাদের এই ক্যাপাসিটর থেকে যে ডিভাইসের দিকে পারপেন্ডিকুলারলি একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, আবার এই ড্রেন থেকে সোর্সের দিকে এদিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে। তো এই ইলেকট্রিক ফিল্ড এস্টাবলিশ করার মাধ্যমেই আসলে আমাদের পুরো ডিভাইসটার অপারেশনটা চলছে। হ্যাঁ, এই যে ট্রানজিস্টর ট্রানজিস্টর ওয়ার্ডটার মানে এই ট্রানজিস্টর তো ট্রানজিস্টর ওয়াটটার মানে হচ্ছে কোনো একটা টার্মিনালের কারেন্টকে কন্ট্রোল করা বাই অ্যাপ্লাইং এ ভোল্টেজ ইন আদার টার্মিনালস। তো কারেন্ট কন্ট্রোল করা উইথ সাম ভোল্টেজ, এটা হচ্ছে ট্রানজিস্টর ওয়াটটার মানে। তো আমরা এই 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 কাজটা যে যে ডিভাইসে করতে পারবো তাদেরকে আমরা ট্রানজিস্টর হিসেবে ডাকবো, যে মসফেট একটা ট্রানজিস্টর, বিজেটি একটা ট্রানজিস্টর, এরকম। তো ফিল্ড ইফেক্ট মানে এই যে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে অপারেশনটা হচ্ছে বলে এই ধরনের এই মেকানিজমের উপর বেসড যত ডিভাইস দেখবো, যত ট্রানজিস্টর দেখবো, তাদেরকে ফেট বলা হয়, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আর মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই উপরেরটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলে নামটা আসে। বাট ইন প্র্যাকটিক্যাল মসফেটস নাও এডেজ আসলে এই গেটটা, গেট অ্যাকচুয়ালি গেট থাকে না, এটা একটা পলিসিলিকন হয়ে যায়। ঠিক আছে? এই গেট, গেটটা কোথায় লিখছি, এই যে গেটটা, এই গেটটা অফেন একটা পলিসিলিকন হয়ে যায়। মানে পলিসিলিকন ইউজ করা হয় আর কি, পলিসিলিকন যেটার কন্ডাক্টিভিটি অনেক বেশি, কনেক্টিভিটি অনেক অনেক হাই আর কি, এই ধরনের পলিসিলিকন ইউজ করে। এখন যদিও মেটাল ইউজ করা হয় না, বাট স্টিল আমরা এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি যে নামটা চলে আসছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, আমরা এখন পর্যন্ত সেই নামটাই সবাই ইউজ করে। তো আমরাও সেটাই ইউজ করবো, বাট অ্যাকচুয়াল রিয়েল মসফেটে এখন গেটের জায়গায় একটা পলিসিলিকন লেয়ার ইউজ করা হয়। এরপর রিয়েল ওয়ার্ল্ডে কানেক্ট করার জন্য এখানে হয়তো মেটাল কানেক্ট করে আমরা এটা ল্যাবে বা যে কোনো জায়গায় ইউজ করবো। ঠিক আছে, তাহলে এটা বলে এখন আমরা আইভিটা একটু এক্সপ্লেন করি, যে আমরা রিজিয়ন গুলোকে একটু ডিফাইন করে নিই। তো আইভি ক্যারেক্টারিস্টিক বলতে আমরা মসফেটের বুঝি হচ্ছে ড্রেইন টু সোর্স কারেন্ট ভার্সেস ড্রেইন টু সোর্স ভোল্টেজের একটা প্লট। এই প্লটটা শুরুতে মসফেটটা অরিজিন, শুরুতে মসফেটটা রেজিস্টরের মতো কাজ করে, এবং এই স্মল ভিডিএস এর জন্য এটা রেজিস্ট্যান্সের মতো একটা অরিজিন দিয়ে যায়, এরকম একটা লাইন আসে। এবং যখন রেজিস্ট্যান্স বাড়তে থাকে, সরি, এই ভোল্টেজটা বাড়তে থাকে, ইফেক্টিভ উইথটা কমতে থাকে এবং রেজিস্ট্যান্স বাড়তে থাকে, এবং এই গ্রাফটা সরে যেতে থাকে। হ্যাঁ, স্লোপ বাড়তে থাকে। তো কোন সময় পর্যন্ত? সেটা হচ্ছে আমাদের যে পিঞ্চ অফটা ঘটে, ভিজিএস মাইনাস ভিপি, এই সময় পর্যন্ত হয়। এবং এই সময়ের পর থেকে চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে এরপর হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট দেখতে পাই। তো এই জিনিসটা, তো এই যে দুইটা রিজিয়ন আছে, এই দুইটা রিজিয়নের কে ডাকা হয়, এতটুকু অংশকে ডাকা হয় হচ্ছে ট্রায়োড রিজিয়ন নামে। আর যখন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা স্যাচুরেট করে যাচ্ছে, এই রিজিয়নটাকে ডাকা হয়
স্যাচুরেশন রিজিয়ন মানে। ঠিক আছে? এই পয়েন্টের পর থেকে। আচ্ছা, আর আর হচ্ছে যখন মসফেটটা অফ থাকে, মসফেটটা যখন অনই হয় না, যখন ভিজিএস লেস দেন ভিটি থাকে, তখন এই গ্রাফটা এই এক্স অ্যাক্সিস এর উপর থাকবে আর কি। ওপেন সার্কিটের মতো, অর্থাৎ মসফেটটা অনই হয়নি, অর্থাৎ কোনো কারেন্ট নাই। সো দিস ইজ ফর ভিজিএস লেস দেন ভি থ্রেশহোল্ড। ভি থ্রেশহোল্ডের নিচে হলে এটা হবে, আর বাকি দুই কেসে উপরে হলে এই জিনিসটা হবে। এখন আমরা যে প্রথমে তো শুরুতে রেজিস্টরেরটা আমরা বলছিলাম যে রেজিস্টরের মতো আসলে বাড়ে। তো রেজিস্টরের গ্রাফটা আসলে লিনিয়ার, তাই না? অরিজিন দিয়ে যায় এমন একটা স্ট্রেট লাইন আসে। তো এতটুকু অংশকে এই কারণে এতটুকু অংশকে আমরা মোটামুটি ফেয়ারলি লিনিয়ার বলতে পারি। ফেয়ারলি লিনিয়ার, বাট এই যে ট্রায়োড রিজিয়নটা, এই জায়গাটা আবার কিন্তু নন লিনিয়ার। এটা কিন্তু একটা কার্ভের মতো করে রেজিস্ট্যান্সটা কমতে থাকে। সো এই যে জায়গাটা হচ্ছে নন লিনিয়ার। সো ওভারঅল একটা লিনিয়ার প্লাস নন লিনিয়ার মিলে এই ট্রায়োড রিজিয়নটা কিন্তু নন লিনিয়ার একটা রিজিয়ন হয়। আর স্যাচুরেশনটা লিনিয়ার একটা রিজিয়ন হয়, যে কারেন্টটা স্যাচুরেট করে যায়, এরপর থেকে সে কনস্ট্যান্টই থাকে আর চেঞ্জ হয় না। তো এখন এই এই যে ট্রায়োড রিজিয়নটা অ্যাকচুয়ালি নন লিনিয়ার, বা এটাকে সেমি প্যারাবোলিক শেপও বলা যেতে পারে। সেমি প্যারাবোলিক একটা শেপ আসে ওভারঅল, একদম এখান থেকে এতটুকু পর্যন্ত। তো আমরা মোটামুটি রিজিয়ন গুলো ডিফাইন করে নিলাম। তাহলে আইপি ক্যারেক্টারিস্টিক্স তিনটা মোড হচ্ছে মসফেটে দেখা যাচ্ছে। মোডস, তো মোডস এর নাম্বার ওয়ান, এটাকে বলে হচ্ছে কাট অফ মোড। অর্থাৎ মসফেটটা যখন অফ, এটা কাট অফ। তো এই রিজিয়নটা কাট অফ, যখন ভিজিএস লেস দেন আমাদের ভিটিএন হয়। ওকে। দুই নাম্বার রিজিয়নটা হচ্ছে আমাদের ট্রায়োড রিজিয়ন। ট্রায়োড রিজিয়ন ওয়েন, আচ্ছা এটা আমি লেখার দরকার নেই, যে মসফেটটা যখন রেজিস্টরের মতো বিহেভ করে। আর থার্ড রিজিয়নটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, যখন কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায়, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়। এই ভিডিএস চেঞ্জ করলেও যদি কারেন্ট আর চেঞ্জ না হয়, সেই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে। সো আমরা এক্সাক্ট ডেরিভেশন দেখবো না। মানে এক্সাক্ট ডেরিভেশন বলতে এই কার্ভ গুলা যে আসছে, এই কার্ভ গুলা কোন ইকুয়েশনকে ফলো করে আসে, সেগুলোর ডেরিভেশন আমরা দেখবো না। বাট আমরা পরের ক্লাস থেকে, যেহেতু ডেরিভেশন আসলে এটা সেমিকন্ডাক্টর ফিজিক্স এর যে কোনো বইতে পাওয়া যায়, এবং আমাদের এই কোর্সটাও নট ওরিয়েন্টেড টু সেমিকন্ডাক্টর ফিজিক্স অর ফিজিক্স। তো আমরা পরের ক্লাস থেকে আইভি ক্যারেক্টারিস্টিক্স গুলোকে মডেল করা শুরু করব। বাট আমরা সেই ইকুয়েশন গুলো ইউজ করবো, বাট আমরা ডেরিভেশন এই কোর্সে হচ্ছে সেগুলো দেখবো না। ঠিক আছে। আর ইভেন আমরা যদি ডিভাইস ফিজিক্স নাও জানি, কেউ যদি, আমি বারবার যেটা বলি, যে কেউ যদি আমাদেরকে এসে আজকে বলতো যে তোমাদেরকে একটা ডিভাইস দিচ্ছি, যে ডিভাইসটার দেখতে আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম হয়, এবং সে ভোল্টেজ টোল্টেজ বলে দিল যে এটা এত ভোল্টেজের উপর যেতে হবে, এটাকে অন করতে হলে, অন করা হলে এতটুকু পর্যন্ত ভোল্টেজ সে এরকম বিহেভ করবে, তারপরে গেলে এরকম বিহেভ করবে, তাহলে কিন্তু আমরা সেই ডিভাইসটা, মানে না, ভিতরে কি হচ্ছে সেটা না জানলেও আমরা কিন্তু সেটা আহ, অনেক অ্যাপ্লিকেশনে সেটা ইউজ করে ফেলতে পারবো সেই ডিভাইসটা। বাট এই লেকচারটা এই জন্যই ইম্পর্টেন্ট যে একটা কোয়ালিটেটিভ ডিসকাশন তো আসলে লাগে। যে একদম আউট অফ নো হয় আর কোনো একটা আইভি নিয়ে শুরু করে দেওয়াটা একটু কেমন যেন। এই কারণে যদি এতটুকু পর্যন্ত ধৈর্য ধরে আপনারা দেখতে পারেন, উইচ ইজ রিয়েলি গুড। এটা আশা করি আপনাদের বুঝতে আর প্রবলেম হবে না যে আইডিটা কেন এমন হয়, এবং সেটার পেছনে হচ্ছে লজিক আসলে কি। আর আরেকটা নোটেশন যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই ভিজিএস মাইনাস ভিটি কে, ভিপিএন কে অনেক সময় ভিওভি দিয়েও আপনারা লিখতে দেখবেন। সো এই ভিওভি মানে যেটাকে বলা হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ। তো ওভার ড্রাইভ ভোল্টেজ মানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট ভিজিএস অ্যাটলিস্ট ইকুয়াল টু হতে হবে কত, ভিটিএন এর। তো মসফেট কে অন করতে হলে এটা অ্যাটলিস্ট সমান হতে হবে।
ওভারড্রাইভ মানে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে কত বেশি ভোল্টেজ দিয়ে আমরা এই মসফেটটাকে ড্রাইভ করছি আর কি, ঠিক আছে? তো এই নোটেশনটাও আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। আর এবার এই নোটেশনটা না জানলেও প্রবলেম নাই, আমরা সবসময় এটা লিখেই হচ্ছে কাজ চালিয়ে দিতে পারবো। তো আমরা যে মসফেটটা দেখলাম সেটাকে বলে হচ্ছে এনহান্সমেন্ট টাইপ মসফেট। তো এনহান্সমেন্ট টাইপ নামটা আসছে কারণ এই ভিজিএসটা কতটুকু, ভিজিএস অ্যাবভ ভিটি এন, যে ভিটিএন এর চেয়ে কতটুকু বেশি হচ্ছে, এটা এনহান্স করে দ্য চ্যানেল। নামটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে যে ভিজিএসটা ভিটিএন এর থেকে কতটুকু বাড়াবো, এটা যত বাড়াবো চ্যানেলটা তত বেশি এনহান্স হবে, এবং সেখান থেকে আমরা এনহান্সমেন্ট টাইপ মসফেট আছে। তো আরেকটা ক্যাটাগরি আছে, এটা আমরা তো পড়ে ফেলছি, আরেকটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। এটা নিয়ে আমরা ডিটেল দেখবো না। তবে যদি এক লাইনে বলি, এটা ডিপ্লেশন টাইপ মসফেটটা হচ্ছে যে যে মসফেটটা অলরেডি অন থাকে, অর্থাৎ এই চ্যানেলটা অলরেডি ফর্ম করা থাকে, অর্থাৎ মসফেটটা অন, জাস্ট আমাদেরকে কোন একটা ভোল্টেজ দিয়ে সেটাকে অফ করতে হয়, এমন মসফেট গুলোকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। বাট আমরা এনহান্সমেন্ট টাইপ মসফেটই হচ্ছে পড়ছি। তো মসফেটকে আবার ডিপেন্ডিং অন চ্যানেল, চ্যানেল টাইপের উপর ডিপেন্ড করে মসফেটকে দুইটা ভাগে ভাগ করা যায়। তো একটা, যেটা আমরা দেখেছি যে এন চ্যানেল মস, অর্থাৎ এন টাইপ চ্যানেল যদি হয় বা সেটাকে সংক্ষেপে এন মস বলে। আর আরেকটা যেটা আমরা দেখিনি এখনো, সেটা হচ্ছে পি চ্যানেল মস। অর্থাৎ বুঝতেই পারছেন পুরো বিষয়টা যদি উল্টে যায় তাহলে যে সিচুয়েশন হবে সব পোলারিটি, সেটা হচ্ছে এই পিমস। তো পিমস আমরা খুব বেশি ইউজ করব না, তবে পিমস যদি আপনাদেরকে বলে রাখি কেমন দেখতে হয়, তাহলে এই রিজিয়ন গুলোকে তখন পি প্লাস হয়ে যায়, পি প্লাস। বডিটা বডিটা তখন হয় এন টাইপ। আর গেইটা আমাদের যে অক্সাইড লেয়ার, এটা অক্সাইড লেয়ার এবং এদিকে গেট লেয়ার, হ্যাঁ সবকিছু সেম থাকে আগের মতো, জাস্ট এই পি এন এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। তো যার ফলে আমাদের তখন কারেন্ট ফ্লোটা হয়, তখন আমাদের এখানে এই এখানে তো তখন আমাদের পজিটিভ চার্জকে আনতে হবে, রাইট? অর্থাৎ পজিটিভ চার্জ না, সরি, আমাদেরকে হোলকে আনতে হবে এখানে, হোলের একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, এরকম চ্যানেলটা ফর্ম করার জন্য। তো এই হোল ক্রিয়েট করার জন্য আসলে এখানে আমাদেরকে কোনো একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। তাই তো, তাহলেই তো এই বডি থেকে হোলগুলা অ্যাট্রাক্টেড হয়ে এখানে যাবে, এবং অ্যাজ ওয়েল এজ এই পি সাইড থেকে হোলগুলা, এবং এই এখান থেকে এই প্লিজ পি প্লাস থেকে হোলগুলো এখানে আসবে। তো সেক্ষেত্রে একটা পিমসকে অন করার জন্য আমরা আসলে যে ভিজি অ্যাপ্লাই করি, এই ভিজিটা লেস দেন জিরো হতে হয়, হ্যাঁ, লেস দেন কোনো একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ভিপি পি হতে হয়। এই থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ আর কি। তখন নেগেটিভে একটা ছোট ভোল্টেজ দিলে এটা চাইতে, তখন হচ্ছে এই চ্যানেলটা ফর্ম হয়, এবং তখন সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিক্স উল্টে যায়। তো তখন এই যে ড্রেন আমরা যদি বলি, এটা যদি সোর্স বলি, তখন সোর্স ড্রেনের মতো কাজ করবে, ড্রেন সোর্সের মতো কাজ করবে, অর্থাৎ কারেন্ট ফ্লোটা উল্টে যাবে। তখন হচ্ছে আমাদের আহ, এই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে ভিডিএস এর জায়গায়, অর্থাৎ সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, ভিডিএস এর জায়গায় ভিএসডি হয়ে যাবে। হ্যাঁ, তো ভিজিএস যেখানে আমরা বসাই সেখানে ভিএসজি হয়ে যাবে, এরকম সিচুয়েশন গুলো হবে আর কি। তো যাই হোক, এটা আমাদের দরকার নেই, তবে আইভি ক্যারেক্টারিস্টিক্স এক্সাক্ট সেম থাকে, অর্থাৎ আমরা যদি আইডিএস এর জায়গায় আইএসডি এবং ভিডিএস এর জায়গায় ভিএসডি লিখি, তাহলে কিন্তু সবকিছুই সিমিলার থাকবে, সব মেকানিজম সবকিছুই এরকম থাকবে। ঠিক আছে? তো তখন এই ভ্যালুটা হবে কত, ভিএসডি সমান ভিএসজি মাইনাস ভি পি, হ্যাঁ, পি এর থ্রেশহোল্ড ভোল্টেজ। যাই হোক, একটু বলে রাখলাম যে এরকম একটা অন্যরকম মসফেটও থাকে যদি সবকিছু উল্টে যায়। বাট আমরা মোস্ট অফেন এই কোর্সে এন চ্যানেল মস দিয়ে সবকিছু হচ্ছে শিখবো।
এটা যদি একবার শিখে যাই তাহলে নোটেশন গুলো চেঞ্জ করে নিলে আসলে সব ফর্মুলা সবকিছু সামনে যেগুলো দেখবো সেগুলো পিএমওস এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়ে যায়। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার আমরা কন্টিনিউ করবো।